আচ্ছা দেখো, নেটের ক্ষেত্রে আমি যে প্রশ্নপত্রটি দেখলাম, তাতে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে খুব কম সংখ্যক কোশ্চেনই চ্যালেঞ্জ করা যাবে। যেমন ধরো, তোমাদের সামনে আমি দেখাচ্ছি, হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সেটা হচ্ছে যে, দাঁড়াও, কোশ্চেন নাম্বার 810। হ্যাঁ, এই যে প্রশ্নটা রয়েছে এটা অনেকে চ্যালেঞ্জ করেওছে বা অনেকেই চ্যালেঞ্জ করেছে। কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মহাত্মা গান্ধী। দেখো, প্রশ্নটাতে লেখা রয়েছে যে কোন বক্তব্য বা বক্তব্যগুলি মহাত্মা গান্ধীর সাথে যায় না, নট বলেছে, দিয়ে অনেকগুলো অপশানস দিয়েছে। যেমন প্রথম অপশানসটাতে নন ভায়োলেন্সের কথা বলা হয়েছে, অহিংসা হচ্ছে একটা আইন। তারপরে বি নাম্বারে, এ নেশনস দ্যাট ইজ ক্যাপাবেল, এটা তো একটা গান্ধীজির কোটেশন। তারপরে হচ্ছে লাভ ইয়োর এনিমিস, এটাও গান্ধীজিরই একটা কোটেশন, যে শত্রুকে তুমি ভালোবাসতে শেখো। তারপরে ডি হচ্ছে, টু বি সেম ইন আ ওয়ার্ল্ড অফ ম্যাড মেন ইজ ইটসেলফ আ ফর্ম অফ ম্যাডনেস, মাই ন্যাশনালিজম ইজ ইন্টেন্স অফ ইন্টারন্যাশনালিজম। দেখো, এখানে যদি আমরা সব নাও জানি, অন্ততপক্ষে এটা বুঝতে পারছি যে এ এবং সি এগুলো গান্ধীজিরই কথা। এখানে নট অ্যাসোসিয়েটেড চেয়েছিল, এখানে চেয়েছিল নট অ্যাসোসিয়েটেড। কিন্তু আমরা যদি অ্যান্সার কি দেখি 810-এর, দ্বারাও অ্যান্সার কিটা দেখি তাহলে বুঝতে পারবো। আই থিঙ্ক এই প্রশ্নটা এরা অ্যান্সার দিয়েছে কোনগুলি গান্ধীজির সাথে যুক্ত। যেহেতু প্রশ্ন মিস্টেক করেছে, যেহেতু প্রশ্ন উত্তরেরা দিয়েছে সি, সি উত্তর ধরলে এটা হতো যে কোনগুলি গান্ধীজির সাথে যুক্ত, কিন্তু প্রশ্নে বলেছে যুক্ত নয়। কাজে যেহেতু অপশানসেই ভুল রয়েছে, এটাতে স্বাভাবিকভাবেই নাম্বার পাওয়ার মতন একটা প্রশ্ন, মানে শিওর শট যেই প্রশ্নটাতে নাম্বার আসবে, বিশেষ করে যারা কাছাকাছি রয়েছে বা দোরগোড়ায় রয়েছে তাদের ক্ষেত্রে। নেক্সট আরেকটা প্রশ্ন দেখলাম, হ্যাঁ, এই প্রশ্নটাতে বলেছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য বিলো। এখানে কারেক্ট স্টেটমেন্টগুলো আবার খুঁজে বের করতে বলেছিল, এখানে সঠিক বাক্যগুলো খুঁজে বের করতে বলেছিল। উত্তর এনটিএ দিয়েছে এ সি ডি, অর্থাৎ এ ঠিক, সি ঠিক, ডি ঠিক, এবং বলেছে কি বিটা হচ্ছে ভুল। আচ্ছা, একটু পড়ার চেষ্টা যদি আমরা করি এই প্রশ্নটা, বিটা কেন ভুল বলেছে। আচ্ছা, প্রথমে এতে কি বলেছে, খুব ছোট মানে লেখাটা, আন্ডার চ্যাপ্টার 7 অফ ইউএন চার্টার, ইউনাইটেড নেশনসের যে চার্টার বা সনদ রয়েছে তাতে 7 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি রক্ষার জন্য ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক, এটা নো ডাউট ঠিক। তারপরে কি বলেছে, আন্ডার আর্টিকেল 41 স্যাংশনস মেজার্স ডু নট ইনভলভস দ্য ইউজ অফ আর্মড ফোর্স। আর্টিকেল 41-এ স্যাংশনস মেজার্সের কথা বলা হয়নি, বলা হয়েছে। হ্যাঁ, এটা ভুল, ঠিক আছে, কিন্তু সি অপশনসটাকে এরা ঠিক ধরেছে, যেটা ঠিক হওয়া উচিত নয়। কারণ সিতে দেখো কি বলেছে, স্যাংশন ক্যান বি উইথড্র বাই দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি। ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএন সিকিউরিটি কাউন্সিল এর যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পাই যে, আমি দরকার হলে লিঙ্কও দিতে পারি তোমাদেরকে, এটা চ্যালেঞ্জ হয়েওছে। স্যাংশন উইথড্র করার ক্ষমতা কোনো একটা রাষ্ট্রের এগেনস্টে যদি ইউনাইটেড নেশন স্যাংশন বা অবরোধ জারি করে, সেটা তোলার ক্ষমতা জেনারেল অ্যাসেম্বলির একার নয়, সিকিউরিটি কাউন্সিলের। এখানে সিটা ভুল আছে, অর্থাৎ এখানেও কিন্তু একটা ফরমেশনে ভুল আমি বলতে পারি, তাই জন্য
এই প্রশ্নটারও ফরমেশনে কিন্তু একটা ভুল আমরা ধরতে পারি। তাহলে দুটো প্রশ্ন দেখলাম, যে দুটো প্রশ্নে খুব একটা চান্স রয়েছে, এবং এটার থেকে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা তো একদম সিওর শট যে ওটা টাইপিং এরর আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। দুটো হলো, আচ্ছা আরেকটা প্রশ্ন আমি দেখলাম, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা চ্যালেঞ্জ হলেও যে চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে এটাকেও গ্যারেন্টি দিতে পারবে না, বাট এই প্রশ্নটিতেও একটা ভুল আছে। একটা তোমাদের দেখলাম রিডিং কম্প্রিহেনশন ছিল, প্যাসেজ ছিল G20 সম্পর্কে, G20 সম্পর্কে একটা প্যাসেজ ছিল দেখলাম, যে প্যাসেজটাতে একটা প্রশ্ন দিয়েছিল, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ রিসেন্টলি কনক্লুডেড G20 সামিট। G20 সামিটের মাহাত্ম্যটা কি, ইম্পর্টেন্সটা কি? তো নর্মালি কি হয়, নর্মালি আমরা যেটা দেখতে পাই যে প্যাসেজে যে কথাগুলো থাকে তার ভেতর থেকে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু প্যাসেজে কোনো জায়গায় ওমেন বা এমার্জেন্স অফ গ্লোবাল সাউথ, অন্ততপক্ষে এই প্যাসেজটাতে কিন্তু এই কথাগুলো কিন্তু কোথাও কিন্তু ব্যবহার করা হয়নি। অ্যান্সার এরা অল অফ দ্য অ্যাবভ দিয়েছে, ঠিক আছে, হয়তো আমরা যদি জেনারেল G20 দেখি তাহলে হবে, কিন্তু প্যাসেজে এই অপশানসগুলো কোথাও কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না। এবারে এটা যে ডি করেছে, এবারে যদি এরা বলে যে না প্যাসেজ আমরা দিয়েছি ঠিকই, প্যাসেজের বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে, হয়তো জাস্ট G20 কথাটা থাকলো, সেক্ষেত্রেও এটা চেঞ্জেবল বা চেঞ্জ হতেই পারে। এটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা যদি দেখি তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এ করবে, কারণ এটা রয়েছে একটা জায়গাতে আমরা পড়তে গেলে পাবো যে কনজিউমার নয়, কনসেনসাস অন আ ফ্রেমওয়ার্ক ফর সাস্টেনেবল ব্যালেন্স গ্রোথ। এখানে কনসেনসাস কথাটা ব্যবহার করা হতো, এই যে কনসেনসাস, টাইপিংও একটা মিস্টেক রয়েছে। এই তিনটে প্রশ্নে অন্ততপক্ষে দুটো জায়গা তোমাদের অন্ততপক্ষে দুটো হয়তো চেঞ্জ করতে পারে। আরেকটা অনেকে আমাকে বলছিলে, আমিও দেখলাম, সেই কোশ্চেনটা হচ্ছে 874 কোড মনে হয়, না 874 নয়, 808 মনে হয়, হ্যাঁ। এটা অনেকে বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং থিঙ্কার্স আর অ্যাসোসিয়েটেড উইথ পার্টিসিপেটরি ডেমোক্রেসি। এই প্রশ্নটাতে আমরা জানি যে কার্লে পেটম্যান, তিনি তো অবশ্যই পার্টিসিপেটরি ডেমোক্রেসির সাথেই যুক্ত, এটা আমরা জানি। বারবার পার্টিসিপেটরি ডেমোক্রেসির সাথে যুক্ত ম্যাকফারসনও, এ সি ই, কিন্তু অর্থাৎ অপশান সি অ্যান্সারও তাই দেওয়া হয়েছে, বাট হাবারমাসকেও পার্টিসিপেটরি ডেমোক্রেসির সাথে যুক্ত করা হয়, মানে এ সি ডি ই হলে অনেক বেটার হতো, কিন্তু এরকম অপশানস তো কোথাও নেই, এ সি ডি ই। কাজেই এই চারটে মাত্র প্রশ্নে একটু ডাউট রয়েছে, বাকি ওভারঅল নেটের প্রশ্ন বাকি যেগুলো রয়েছে কনফিউশন হলেও অবশ্যই আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। এই চারটের মধ্যে হয়তো সবগুলো চেঞ্জ হবে না, হয়তো দুটো চেঞ্জ হতে পারে, কারণ নেটে অত বেশি কোশ্চেন অ্যান্সার এক্সচেঞ্জ করে না, মানে অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পরে। হয়ে গেল, এবারে আমরা আলোচনাতে যাব, একটু ডিটেলসে আমরা প্রত্যেকটা টপিককে পড়ার চেষ্টা করব আজকে। বেসিক্যালি প্রথমে আমি শুরু করব হচ্ছে লিবার্টিকে দিয়ে, স্বাধীনতাকে দিয়ে আজকের আলোচনাটা আমি শুরু করব। এবারে আমি পিডিএফ পরে প্রোভাইড করব, কিন্তু ক্লাসে যেগুলো বলবো আজকে পিডিএফের থেকে বেশি আলোচনা করার আমি চেষ্টা করব। আচ্ছা, কাট অফ আগেরবার যেমন গিয়েছিল ঠিক সেইভাবেই যাবে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 60%ই যাবে, আর ফর জিআরএফ 67%। দেখো ওই প্রশ্নটা চ্যালেঞ্জ হলেও যেটা তুমি বলেছো ওইটার অ্যান্সার সেট মনে হয় না চেঞ্জ করবে, কারণ কালচারাল এক্সপ্লয়টেশন যেটা তাহির বলছে যে এগুলো সবই ডিকলোনাইজেশনের সাথে যুক্ত, তাই জন্য ওটাকে আমি অ্যাড করিনি, কারণ
ওই প্রশ্নটাতে কোনো চেঞ্জ করবে না। হ্যাঁ, অ্যান্সারটা যেটা দিয়েছে পুরোপুরি ঠিক নয়, কিন্তু ওটা চেঞ্জ হবে না। আচ্ছা চলো, এবারে আমরা আজকে পলিটিক্যাল থিওরি বা আচ্ছা আমি পরে একটু শুনছি তোমাদের কথাগুলো। পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব প্রথম চ্যাপ্টার দিয়ে আমরা আলোচনা শুরু করব। এখানে আজকে আমি দুটো জিনিস পড়াবো তোমাদের, একটা লিবার্টি, যেটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আর একটা হলো মার্কসিজম, যেটা একটা গুরুত্বপূর্ণ আইডিওলজি। আজকের ক্লাসের এই দুটো বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লিবার্টি আর একটা হচ্ছে মার্কসিজম। তো প্রথমে আমরা শুরু করব লিবার্টি বা স্বাধীনতা, এই বিষয়টাকে কেন্দ্র করে। দেখো, আমরা যদি দেখার চেষ্টা করি, যখনই আমরা লিবার্টি কথাটা পড়ি আমাদের মাথাতে একটা বিষয় হঠাৎ করে চলে আসে, সেটা হচ্ছে যে ফ্রিডম। তাহলে আগে আমাদেরকে এই লিবার্টি এবং ফ্রিডম এই দুটোর মধ্যেকার যে সম্পর্ক সেটাকে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করতে, কারণ বাংলা তো দুটোরই স্বাধীনতা হচ্ছে। তাহলে আমরা যেটা দেখার চেষ্টা করব, লিবার্টি এবং ফ্রিডম দুটোর মিনিংটা সিমিলার, দুটোর অর্থ এক, তা সত্ত্বেও কিন্তু এই দুটোর মধ্যে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স বা মতাদর্শগত পার্থক্য রয়েছে। লিবার্টি এবং ফ্রিডম হ্যাভ অলমোস্ট সিমিলার মিনিংস, অর্থ এক, বাট স্টিল দে ওয়ার ইউজড সেপারেটলি। কিন্তু দুটোর মধ্যে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স বা মতাদর্শগত পার্থক্য দেখার জন্য দুটোকে কিন্তু আলাদাভাবে ব্যবহার করা হয়। মূলত লিবার্টি কথাটা লিবারালিজমে বেশি ব্যবহৃত হয়, আর ফ্রিডম কথাটা সোশ্যালিজমে বেশি কিন্তু ব্যবহার করা হয়। ফ্রিডম কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফ্রি থেকে কথাটা আসছে, ফ্রি। ফ্রি মানে কি? মুক্ত। দ্য স্টেট অফ বিং ফ্রি ফ্রম এনি অপারেশন। যখন একটা রাষ্ট্র কোন রকমের শোষণ বা শাসনের বেড়াজালে আবদ্ধ থাকে না, ফ্রি ফ্রম এনি অপারেশন, সেটাকে বলা হয় ফ্রিডম। আর লিবার্টি কথাটার অর্থ হচ্ছে ফ্রি টু ডু অ্যাক্টস ইটস ওয়ান ওন ওয়ে। আমি সহজ করে বুঝিয়ে দেবো, লিবার্টি মানে হচ্ছে কোনো কাজ করার ইচ্ছা, বা আমি স্বাধীনভাবে যাতে কোনো অ্যাক্ট বা কাজ করতে পারি। দেখো, এই প্রশ্নটা আমাদের মনে অনেক সময় জাগে যে লিবার্টি এবং ফ্রিডমের মধ্যে হয়তো কোনো জায়গায় প্রশ্ন দিয়েই দিল যে সিমিলারিটিসটা কি, বা এই দুটোর মধ্যে ডিসিমিলারিটিস কি, পার্থক্যটা কি। তাহলে উত্তরটা এটাই হয় যে আক্ষরিক অর্থে লিবার্টি এবং ফ্রিডম দুটোরই বাংলা হচ্ছে স্বাধীনতা, কিন্তু আইডিওলজিক্যাল ডিফারেন্স, মতাদর্শগত একটি পার্থক্য রয়েছে। লিবার্টি কথাটা লিবারালিজমে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু সোশ্যালিজমে ফ্রিডম কথাটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ফ্রিডম মানে কি? ফ্রি। যখন একটা রাষ্ট্র কোন রকমের এক্সপ্লয়টেশনের আবদ্ধ নয়, যখন একটা রাষ্ট্র পুরোপুরি স্বাধীন, সেটাকে আমরা ফ্রিডম বলতে পারি। আর লিবার্টি বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যখন একটা রাষ্ট্র স্বাধীনভাবে কোনো কাজ করবে, যখন কোনো একটা রাষ্ট্র স্বাধীনভাবে কোনো একটা কাজ করতে পারবে, তখন সেটাকে আমরা লিবার্টি বলে আমরা চিহ্নিতকরণ করতে পারি। তাহলে প্রথমে আমরা এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব, লিবার্টি এবং ফ্রিডমের মধ্যে যে ডিফারেন্সটা। লিবার্টির আলোচনায় আসার আগে কতগুলো লিবার্টি সংক্রান্ত
কোটেশন আমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতে হবে, যেমন লক। যেমন আমরা যেটা দেখার চেষ্টা করব, লক লিবার্টি বা স্বাধীনতা সম্পর্কে কি বলেছে, তার বিখ্যাত কথা, where there is no law there is no freedom, there is no law there is no freedom, মানে যেখানে আইন নেই সেখানে কোনো স্বাধীনতাই নেই। এটা হচ্ছে এই কোটেশনটা পরীক্ষাতে আসতে পারে, তাই দিলাম, where there is no law there is no freedom। এটা লকের আলোচনা। এটা যদি আমরা দেখি, লক এটাই কিন্তু বলার চেষ্টা করেছে। আবার আমরা যদি রুশোকে টেনে আনার চেষ্টা করি, রুশোকে যদি আমরা দেখার চেষ্টা করি, তিনি আবার বলার চেষ্টা করছেন যে লিবার্টি consist in obedience to general will। আবার রুশোর পরিভাষায় যদি আমরা বলি যে স্বাধীনতাটা হচ্ছে এই যে জেনারেল উইল রয়েছে, আমরা পড়ব জেনারেল উইলের প্রতি একটা আনুগত্য, জেনারেল উইলের প্রতি একটা সামগ্রিক আনুগত্য প্রকাশ করা, সাধারণের ইচ্ছার প্রতি একটা সামগ্রিক আনুগত্য প্রকাশই হচ্ছে স্বাধীনতা। এটা আমরা দেখতে পাচ্ছি যে রুশোর আলোচনায় কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। আরও অনেক ডেফিনেশনস রয়েছে যেটা আমরা পিডিএফে পাবো, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্কস, কারণ মার্কসিজমে লিবার্টি কথাটা খুব একটি ব্যবহৃত হয় না। আমরা জানি যে মার্কসিজম একটা সোশ্যালিজমের ঘরনা, কিন্তু মার্কস এই লিবার্টি বা ফ্রিডম সম্পর্কে কি বলার চেষ্টা করছে সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব। দেখো, মার্কস বলছে যে ফ্রিডম ইজ দ্য রেকগনিশন of necessity, recognitions of necessity। মার্কসের মতে ফ্রিডম বা স্বাধীনতা হচ্ছে কি, রেকগনিশনস মানে স্বীকৃতি, নেসেসিটি মানে কি, বাধ্যতামূলক, মানে স্বাধীনতা একটা বাধ্যতামূলক স্বীকৃতি বিশেষ। স্বাধীনতা হচ্ছে একটা বাধ্যতামূলক স্বীকৃতি বিশেষ, মানে স্বাধীনতা দিতেই হবে, এটাই বলার চেষ্টা করছে কার্ল মার্কস। এবং আরেকটা আমরা যদি দেখার চেষ্টা করি, হেগেল কি বলার চেষ্টা করছে, হেগেল বলছে যে লিবার্টি ইজ ওবিডিয়েন্স টু দ্য ল। স্বাধীনতা হচ্ছে আইনের প্রতি আনুগত্য প্রদর্শন। লিবার্টি ইজ দ্য ওবিডিয়েন্স টু দ্য ল, স্বাধীনতা হচ্ছে আইনের প্রতি আনুগত্য প্রদর্শন। তাহলে আমরা যেটা দেখার চেষ্টা করলাম যে এই যে লিবার্টি দিয়ে আমরা আলোচনা শুরু করেছি, লিবার্টি অ্যান্ড ফ্রিডমের মধ্যে ডিফারেন্স। ফার্স্ট অফ অল আমি একবার রিপিট করে নিচ্ছি, লিবার্টি এবং ফ্রিডমের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে। লিবার্টি লিবারালিজমে বেশি ব্যবহৃত হয়, ফ্রিডম কথাটি সোশ্যালিজমে বেশি ব্যবহৃত হয়।
লিবার্টি মানে টু ডু অ্যাক্ট সামথিং উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স, কোনো কিছু করার সামর্থ্য, কোনো প্রভাব থাকবে না। ফ্রিডমস মানে হচ্ছে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন, যেখানে কোনো এক্সপ্লয়টেশন থাকবে না, দেয়ার আর নো এক্সপ্লয়টেশন। চারটে ডেফিনেশনস আমরা দেখলাম। লক বলছে যে হোয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতার তার মানে শর্তই হচ্ছে আইন। রুশোর মতে লিবার্টি হচ্ছে জেনারেল উইলের প্রতি একটা আনুগত্য প্রদর্শন। লিবার্টি কনসিস্ট ইন ওবিডিয়েন্স টু জেনারেল উইল। মার্কসের মতে ফ্রিডম ইজ দ্য রেকগনিশনস অফ নেসেসিটি, মানে স্বাধীনতা হচ্ছে এমন একটা প্রয়োজনীয় স্বীকৃতি যেটা খুব প্রয়োজন। আবার হেগেল বলছেন যে লিবার্টি ইজ ওবিডিয়েন্স টু দ্য ল, আইনের প্রতি যে আনুগত্য প্রদর্শন করা সেটাকে আমরা বলতে পারি যে স্বাধীনতা বা লিবার্টি। এবারে আরেকটা কনসেপ্ট আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে লিবার্টির আলোচনাতে আরেকটা তাত্ত্বিকের নাম খুব গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে বেঞ্জামিন কনস্ট্যান্ট। বেঞ্জামিন কনস্ট্যান্ট বেঞ্জামিন কনস্ট্যান্ট একটা গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটার নাম হচ্ছে দ্য লিবার্টি অফ বেঞ্জামিন কনস্ট্যান্ট একটা গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটার নাম হচ্ছে দ্য লিবার্টি অফ অ্যানসিয়েন্টস কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ মডার্ন। বেঞ্জামিন কনস্ট্যান্টের একটা বিখ্যাত কাজ হচ্ছে দ্য লিবার্টি অফ অ্যানসিয়েন্ট কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ মডার্ন। এখানে তিনি কি করেছেন, এখানে দেখো কথাটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। তিনি লিবার্টিকে দুটো ভাগে বিভক্ত করেছেন। তিনি এই গ্রন্থে লিবার্টিকে দুটো ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট আর একটা হচ্ছে লিবার্টি অফ মডার্ন। প্রথমে তিনি যে ভাগটা করলেন সেটার নাম হচ্ছে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট, আরেকটা ভাগ হচ্ছে লিবার্টি অফ মডার্ন। লিবার্টি অফ অ্যানসিয়েন্ট, তাহলে পরীক্ষাতে আসতেই পারে যে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট এবং লিবার্টি অফ মডার্নের কথা কে বলেছেন? উত্তরটা হচ্ছে বেঞ্জামিন কনস্ট্যান্ট। কোন গ্রন্থে বলেছেন? দ্য লিবার্টি অফ অ্যানসিয়েন্ট কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ মডার্ন। মানে গ্রন্থটার বাংলাই এরকম যে লিবার্টি অফ অ্যানসিয়েন্টের সাথে লিবার্টি অফ মডার্নের মধ্যে কম্পেয়ার, পার্থক্যটা কি। তো আমাদেরকে আরেকটু জেনে রাখা দরকার যে তাহলে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট এটার মানেটা কি অ্যাকর্ডিং টু বেঞ্জামিন কনস্ট্যান্ট। আমরা দেখি যে অনেক সময় কি হয়, নাগরিকরা সিটিজেন বা নাগরিকরা কি করে না, সরকারের জননীতি যে নির্মাণ হয় তাতে সরাসরি অংশগ্রহণ করে। মানে এক কথায় প্রত্যক্ষ যে গণতন্ত্র, জনগণ ডিবেট করে, গণভোট করে, গণ উদ্যোগ নেয়, এইরকম স্বাধীনতা যে দেশগুলোতে রয়েছে, মানে যে দেশে সরকার জনগণ সরকারকে প্রত্যক্ষভাবে পরিচালনা করে, সেটাকে আমরা লিবার্টি অফ অ্যানসিয়েন্ট বলে চিহ্নিত করব। কিন্তু লিবার্টি অফ মডার্ন এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এখানে জনগণের প্রত্যক্ষ ভূমিকা নেই, বরং এখানে আমরা দেখতে পাই যে না, রাষ্ট্রের কিছুটা হলেও হস্তক্ষেপ আছে। এখানে রুল অফ ল এর কথা বলা হয়,
এখানে নাগরিকদেরকে সিভিল লিবার্টির কথা বলা হয়। খুব ক্লিয়ারলি যদি আমরা বোঝানোর চেষ্টা করি, লিবার্টি অফ অ্যানসিয়েন্ট মানে হচ্ছে যে দেশে বা যেখানে মানুষের হাতে সেই স্বাধীনতাটা রয়েছে যে আমরা সরকারকে সরাসরি নির্বাচিত করব, আমরাই সরকার চালাবো, চাইলে যখন তখন সরকারের পতন ঘটাবো, গণভোট করব, ডিবেট করব, ডিসকাশন করব। এগুলো হচ্ছে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট। আর লিবার্টি অফ মডার্ন বলতে ভারতবর্ষ ভাবো, তুমি ধরো সরকার তৈরির জন্য ভোট দিলে, কিন্তু দুদিন পরে যদি তোমরা গিয়ে পার্লামেন্টের বাইরে আন্দোলন করো তাহলে কিন্তু আমাদেরকেই জেলে পুরে দিবে। তার মানে কি এখানে জনগণের হাতে সক্রিয় অংশগ্রহণ নেই। কারণ কেননা এখানে রুল অফ ল রয়েছে, নাগরিকদের কিছু সিভিল লিবার্টি দেওয়ার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে ল অফ মডার্ন। এইভাবে আমরা ল অফ অ্যানসিয়েন্টের সাথে ল অফ মডার্নের মধ্যে কিন্তু পার্থক্য করতে পারি। আর এই পার্থক্যটা যিনি করেছেন তার নামটা হচ্ছে বেঞ্জামিন কনস্ট্যান্ট। বেঞ্জামিন কনস্ট্যান্ট কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু করার কিন্তু চেষ্টা করেছেন। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতে হবে। নেক্সট, আচ্ছা এবার একটু ওয়েট করি, এটা রিপিট করব অবশ্যই। বেঞ্জামিন কনস্ট্যান্টের মতে দুই ধরনের লিবার্টি হয়, একটি হলো লিবার্টি অফ অ্যানসিয়েন্ট আর একটি হলো লিবার্টি অফ মডার্ন। লিবার্টি অফ অ্যানসিয়েন্ট সমান সমান তোমরা মনে রাখবে ডাইরেক্ট ডেমোক্রেসি, আর লিবার্টি অফ মডার্ন সমান সমান মনে রাখবে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তাহলেই কিন্তু জিনিসটা তোমাদের মাথায় থাকবে। মানে লিবার্টি অফ অ্যানসিয়েন্ট মানে তুমি জনগণকে বিশাল স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু লিবার্টি অফ মডার্নের ক্ষেত্রে না, কিছুটা নিয়ন্ত্রণ আনা হলো, রুল অফ ল বা আইনের অনুশাসন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলার মাধ্যমে এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই। এবারে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করব, কারণ তাহলেই তোমরা অ্যান্সারটা দিতে পারবে। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে, আমি আগে ডেফিনেশনসগুলো রাখি। লক, রুশো, মার্কস, হেগেল স্বাধীনতা সম্পর্কে 4টে ডেফিনেশনস পেলাম। তো লিবার্টির সাথে অথরিটির সম্পর্ক কার ডেফিনেশনে তোমরা পাচ্ছ? স্বাধীনতার সাথে কর্তৃত্ব, লিবার্টির সাথে অথরিটির সম্পর্ক কার ডেফিনেশনে তোমরা পাচ্ছ? দেখো, হেগেল, ভেরি গুড। কারণ হেগেল বলছে কি, অবিডেন্স টু দ্য ল, আইনের প্রতি একটা আনুগত্য প্রদর্শন করা, আইনের প্রতি একটা আনুগত্য প্রদর্শন করা মানে একটা কর্তৃত্বের ধারণা। তাহলে এটাও কিন্তু আমাদেরকে পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু কি করতে হবে না, মাথায় কিন্তু রাখার চেষ্টা করতে হবে যে স্বাধীনতাকে কর্তৃত্বের সাথে যুক্ত যদি কেউ করে থাকেন সেটা হচ্ছে কে না, হেগেল। ঠিক আছে, নেক্সট জায়গায় চলো লিবার্টি সম্পর্কের আলোচনাতে। তাহলে আমরা বেঞ্জামিন কনস্ট্যান্টের এই বিষয়টা দেখলাম, যেটা একদম খুব নতুন একটি বিষয়। এবারে আরেকটা জায়গা আমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতে হবে, ম্যাকফারসন। সিবি ম্যাকফারসন এর ব্যাপারে আমরা খুব পড়ি, সিবি ম্যাকফারসনের ব্যাপারে। তার যে লিবার্টি সম্পর্কে যে ভিউস অন লিবার্টি, স্বাধীনতা সম্পর্কে তার যে ভিউটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, আমরা যদি সিবি ম্যাকফারসন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি, তিনি মূলত পজিটিভ লিবার্টির উপরে বেশি গুরুত্ব আরোপ করেন। প্রথমত এটা মাথায় রাখতে হবে যে তিনি ইতিবাচক স্বাধীনতার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কারণ ম্যাকফারসনের মতে
পজিটিভ লিবার্টি থাকলে কি হবে না, হিউম্যান ডেভেলপমেন্ট হবে। পজিটিভ লিবার্টি থাকলে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট হবে। তাই জন্য তার লিবার্টি সংক্রান্ত আলোচনাকে, ম্যাকফারসনের লিবার্টি সংক্রান্ত আলোচনাকে ডেভেলপমেন্টাল থিওরিও বলা হয়। এটাও মাথায় রাখবে যে ডেভেলপমেন্টাল থিওরির সাথে কে যুক্ত লিবার্টির আলোচনায়, সিবি ম্যাকফারসন যুক্ত। তাহলে আমি কি বলার চেষ্টা করলাম, এটাই বলার চেষ্টা করলাম যে তিনি পজিটিভ লিবার্টি বা ইতিবাচক স্বাধীনতার কথা বলেন। তিনি পজিটিভ লিবার্টি বা ইতিবাচক স্বাধীনতার কথা বলে, কারণ পজিটিভ লিবার্টি কি করে না, হিউম্যান ডেভেলপমেন্ট করে। তার লিবার্টি সংক্রান্ত আলোচনাকে ডেভেলপমেন্টাল থিওরি বলেও কিন্তু চিহ্নিত করা হয়, ডেভেলপমেন্টাল থিওরি বলেও কিন্তু চিহ্নিত করা হয়। এবং তিনি মনে করেছেন এই পজিটিভ লিবার্টিটা কোথায় বেশি থাকা সম্ভব, ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনে। পুঁজিবাদী যে উৎপাদন ব্যবস্থা, পুঁজিবাদী যে উৎপাদন ব্যবস্থা, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাতেই পজিটিভ লিবার্টির ধারণাটি কিন্তু যুক্ত থাকে। এই পজিটিভ লিবার্টির ধারণাটা কিন্তু যুক্ত থাকে। সিবি ম্যাকফারসন লিবার্টি বা স্বাধীনতার সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে এই বিষয়টাকেই কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাহলে কি পেলাম এখনো পর্যন্ত ম্যাকফারসনের লিবার্টি সংক্রান্ত ভিউয়ে? এতটুক মাথায় রাখবে, পজিটিভ লিবার্টি সমান সমান হিউম্যান ডেভেলপমেন্ট করে, তাই এটাকে আমরা ডেভেলপমেন্টাল থিওরি বলতে পারি। আর সেকেন্ড হচ্ছে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এটা একটু আমি ভুল বললাম, একটু বলার চেষ্টা করি। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন যেটা আমাদের সমাজে চলে আসছে, এ জায়গাটা একটু কারেকশন করে নাও। পুঁজিপতি যে ব্যবস্থাটা আমাদের সমাজে চলে আসছে, সেটাকে ম্যাকফারসন পরিবর্তন করার কথা বলছে। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এটাকে ম্যাকফারসন পরিবর্তন করার কথা বলছেন, চেঞ্জ করার কথা বলছেন। তার বদলে কি করার কথা বলছে, একটা সোশ্যাল, আমি বুঝাবো উদাহরণ দিয়ে, মডেল অফ স্টেট, বরং একটা সোশ্যাল মডেল অফ স্টেট তৈরি করতে হবে, যেখানে এই ডেভেলপমেন্টাল থিওরি বা পজিটিভ লিবার্টি বেশি সুইটেবল। আগে বক্তব্যটা বলে দিলাম, এবারে এটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। সিবি ম্যাকফারসন বলছেন যে পজিটিভ লিবার্টি বা ইতিবাচক স্বাধীনতা, ইতিবাচক স্বাধীনতা মানে যেখানে রাষ্ট্র টাইম টু টাইম মানুষের কার্যাবলীকে অবজারভেশন করে, পর্যবেক্ষণ করে, এরকম পজিটিভ লিবার্টি যেখানে থাকে সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট বা সেখানে মানব উন্নয়নটা খুব ভালো হয়। লিবার্টি সংক্রান্ত ম্যাকফারসনের আলোচনাকে ডেভেলপমেন্টাল থিওরি বলা হয়। এই ডেভেলপমেন্টাল থিওরি বা হিউম্যান ডেভেলপমেন্ট যদি করতে হয় বা পজিটিভ লিবার্টিকে যদি এনসিওর করতে হয়, তাহলে ক্যাপিটালিস্ট প্রোডাকশন চললে হবে না। পুঁজিবাদের বদলে কি করতে হবে, সোশ্যাল মডেল অফ স্টেট মানে সামাজিক সমাজতান্ত্রিক মডেলটাকে কার্যকর করতে হবে। পুঁজিবাদের বদলে সমাজতান্ত্রিক মডেলটাকে কার্যকর কিন্তু করার চেষ্টা করতে হবে, এটাই কিন্তু বলার চেষ্টা করেছে। এবারে কিছু এক্সাম্পল বলতে গেলে দেখো, যদি আমরা বলার চেষ্টা করি পজিটিভ লিবার্টি বলতে, ধরো এটা আমরা ইসিয়া বার্লিন যখন পড়বো একটু পরে জানতে পারবো। এই সাপোজ দেখা গেল আমার রাত্রি 1টা নাগাদ ইচ্ছা হলো যে একটা গাড়ি নিয়ে আমি বেরাবো মাঝ রাস্তায়, দিয়ে বিভিন্ন জায়গায় হর্ন বাড়তে থাকবো, এটা ধরো আমার ইচ্ছা। এবারে এটা করলে আমাকে ট্রাফিক পুলিশ কিন্তু ধরবে বা আমার এগেনস্টে লিগাল স্টেপ নিবে। তার মানে কি, যেখানে কিছু ইন্টারফেয়ারেন্স থাকে, এই ইন্টারফেয়ারেন্সটা কি করে না, ম্যাকফারসনের ভাষায় মানুষের জীবনে উন্নয়ন বা ডেভেলপমেন্ট আনে। এটা ক্যাপিটালিজমে অতটা সম্ভব নয়, এটা সোশ্যাল মডেল অফ স্টেটে বিশেষভাবে কিন্তু সম্ভব।
আরেকটা জায়গা তোমাদেরকে আমি বলছি, তারপরে লিবার্টির বেসিক আলোচনাতে আমরা যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে, দেখি তোমরা এটা জানো কি না, কারণ এটা পিওয়াইকিউ প্র্যাকটিস করতে গেলে বারবার আসে। 4 ফ্রিডমস অফ লিবার্টি কার? স্টেটের রেস্ট্রিকশন থাকবে। লিবার্টি বা 4 ফ্রিডমস অফ লিবার্টি কার, এই কনসেপ্টটা যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইউএস, নিয়ে নাও, প্রেসিডেন্ট রুজভেল্ট। ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট 1941 সালে 4 ধরনের ফ্রিডমের কথা বলেছেন। 4টে ধরনের ফ্রিডম কি কি? 4টে ধরনের ফ্রিডম কি কি? 1 নাম্বার, ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ ওরশিপ। ফ্রিডম ফ্রম ফেয়ার, ভয় থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতা। আর ফ্রিডম ফ্রম ওয়ান্ট। এই তো তোমরা জানো, এটা নেটের পিওয়াইকিউ। তাহলে কি পেলাম? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ওরশিপ, ফ্রিডম ফ্রম ফেয়ার, ফ্রিডম ফ্রম ওয়ান্ট। 4 ধরনের ফ্রিডমের কথা বলেছেন। কে বলেছেন? রুজভেল্ট বলেছেন। রুজভেল্ট কিন্তু বলেছেন, এবং এটা আমি দেখতে পাচ্ছি যে ঋত্বিক, স্নেহা, শুভম অনেকেই এটা বলেছ। বার্লিন নয়, বার্লিন তো হচ্ছে 2টো ফ্রিডমের কথা বলেছেন, যেটা আমরা পাবো। এটি গেল। তাহলে এখনো পর্যন্ত দেখো, প্রথমে কেন লিবার্টি ফ্রিডম দুটোর মধ্যে পার্থক্য করা হয় এটা আমি বললাম, কারণ দেখো কেউ লিবার্টি কথাটা ব্যবহার করছে, কেউ ফ্রিডম কথাটা ব্যবহার করছে। যেমন রুজভেল্টের আলোচনায় ফ্রিডম কথাটা পাচ্ছি, মার্কসের আলোচনায় ফ্রিডম কথাটা পাচ্ছি। এবারে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, খুব কমন জায়গা প্লাস ইম্পর্টেন্ট, এই লিবার্টি বা ফ্রিডম সংক্রান্ত আলোচনায় কতগুলো গ্রন্থ রয়েছে। স্যার 4 নম্বরটা কি স্যার? 4 নম্বরটা হচ্ছে ফ্রিডম ফ্রম ওয়ান্ট। অবশ্যই স্ক্রল করছি, দেখো 4 freedoms of liberty US President Roosevelt in the year of 1941. They are freedom from speech, freedom from worship, freedom for fair, freedom from want. আর তার আগে আমরা পড়ার চেষ্টা করেছিলাম যে ম্যাকফারসনের লিবার্টি সংক্রান্ত ভিউটা কি। পজিটিভ লিবার্টি এনসিওর হিউম্যান ডেভেলপমেন্ট, দ্যাটস ওয়াই হিজ থট ইজ অলসো নোন অ্যাজ ডেভেলপমেন্টাল থিওরি। তার আগে আমরা দেখার চেষ্টা করেছিলাম বেঞ্জামিন কনস্ট্যান্ট। ঠিক আছে, বার্লিনটা একটু পরে পড়ব। বেঞ্জামিন কনস্ট্যান্ট লিবার্টি অফ অ্যানসিয়েন্ট, লিবার্টি অফ মডার্নের মধ্যে ডিফারেন্স করেছে। এবারে কতগুলো ইম্পর্টেন্ট বইয়ের আমি নাম লিখবো, রাইটারের নাম তোমরাই বলবে, কারণ যেগুলো স্যার এটা একটু বাংলা মানে বলবেন, মানে এই 4টে। এরে বাবা, এটা খুব কঠিন কাজ হয়ে গেল। প্রথমটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, মানে সব জিনিসের ঠিকঠাক বাংলা হয়ও না, মানে বাক মতামত প্রকাশের যে স্বাধীনতা। ফ্রিডম অফ ওরশিপ, ওরশিপ বলতে আমরা কি বলতে পারি, মানে এর বাংলাটা কি বলবো? ওরশিপ উপাসনা। উপাসনা। উপাসনা মানে আমি আমার ইচ্ছা অনুযায়ী চলবো, আমি আমার কনসাইন্স অনুযায়ী চলবো, এটা বলার চেষ্টা করছে। ভয় থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ওয়ান্ট মানে কিছু করার সামর্থ্য। এইভাবে আমরা বাংলাটা করার চেষ্টা করব। এবারে আমরা কতগুলো বইয়ের নাম দেখব। প্রথম বই, এগুলো সব লিবার্টি রিলেটেড বই। ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম,
FREEDOM 1962 এর গ্রন্থ। দেখি আগে তোমাদের থেকে অ্যান্সার নিব। ভেরি গুড, ঠিকই বলেছো, মিল্টন ফ্রিডম্যান। মিল্টন ফ্রিডম্যান তারপর দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি, ইয়েস এটা 1960, ঠিকই লিখেছো। ইয়েস, তোতন, মৌমিতা, প্রিন্সি, পূজা, স্নেহা, দীপান্বিতা, মৌপ্রিয়া, হায়েক। এটা হচ্ছে হায়েকের গ্রন্থ। তারপর ডেভেলপমেন্টস অ্যাজ ফ্রিডম, এটা 1999। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম এটা হচ্ছে অমর্ত্য সেন। ডেভেলপমেন্টস অ্যাজ ফ্রিডম এটা হচ্ছে অমর্ত্য সেন। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফেয়ার অফ ফ্রিডম 1941। দ্য ফেয়ার অফ ফ্রিডম হচ্ছে এরিক ফ্রোম। এরিক ফ্রোমের হচ্ছে দ্য ফেয়ার অফ ফ্রিডম। এরিক ফ্রমের হচ্ছে দ্য ফেয়ার অফ ফ্রিডম। লাস্ট আরেকটা বই আমি লেখাচ্ছি, দ্য ফিলোসফি অফ ফ্রিডম। এটা অনেক পুরনো বই, 1894 সালের। ইয়েস, এই গ্রন্থটা হচ্ছে দ্য ফিলোসফি অফ ফ্রিডম, এটা হচ্ছে রুডলফ স্টেইনার, STEINER, রুডলফ স্টেইনারের গ্রন্থ। রুডলফ স্টেইনারের গ্রন্থ দ্য ফিলোসফি অফ ফ্রিডম, রুডলফ স্টেইনার। দ্য ফেয়ার অফ ফ্রিডম, এরিক ফ্রোম। ডেভেলপমেন্টস অ্যাজ ফ্রিডম, অমর্ত্য সেন। দ্য কনস্টিটিউশনস অফ লিবার্টি, হায়েক। ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম, মিল্টন ফ্রিডম্যান। এবারে আমরা লিবার্টির বেসিক যে আলোচনা সেইটা এবারে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত, এটা আমরা প্রত্যেকেই জানি যে দ্য ওয়ার্ড লিবার্টি derived from the philosophy of freedom, Rudolf Steiner. The philosophy of freedom 1894, written by Rudolf Steiner. লিবার্টি শব্দটা এসছে ল্যাটিন শব্দ লাইবার থেকে, যেটার মানে ফ্রি বা স্বাধীনতা বা মুক্ত। লিবার্টি কথাটা এসছে ল্যাটিন শব্দ লাইবার থেকে, যেটার মানে হচ্ছে কি
ফ্রি বা মুক্ত। অলরেডি আমরা লিবার্টি সংক্রান্ত আলোচনায় বিভিন্ন ডেফিনেশনস পড়েছি, বিভিন্ন ডেফিনেশনস পড়েছি, তাও আরও কিছু পপুলার ডেফিনেশনস রয়েছে যেখানে সবগুলি আমি বলছি না। যেমন প্রফেসর সিলের মতে লিবার্টি মিনস টু অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস। সিলের মতে স্বাধীনতা হচ্ছে যাবতীয় বল প্রয়োগের অনুপস্থিতি। স্বাধীনতা মানে হচ্ছে কি বল প্রয়োগ বা নিয়ন্ত্রণ এগুলোর অভাব। রেস্ট্রেন্টস মানে কি একটা বল প্রয়োগ থাকবে, ভয় থাকবে, এগুলোর অনুপস্থিতি হচ্ছে স্বাধীনতা অ্যাকর্ডিং টু সিলে। আবার টিএইচ গ্রিনের মতে কি লিবার্টি মিনস টু পজিটিভ পাওয়ার, ইতিবাচক ক্ষমতা, অফ ডুইং অর এনজয়িং, কোনো কিছু করার সামর্থ্য। টিএইচ গ্রিনের মতে লিবার্টি হচ্ছে একটা পজিটিভ পাওয়ার, একটা ইতিবাচক ক্ষমতা। আবার ল্যাস্কির মতে লিবার্টি ইজ দ্য এক্সিস্টেন্স অফ দোজ কন্ডিশন অফ সোশ্যাল লাইফ, এটা সমাজ জীবনের একটা অপরিহার্য শর্ত। স্বাধীনতা হচ্ছে সমাজ জীবনের একটা অপরিহার্য শর্ত, যেটাকে বাদ দিয়ে উইদাউট হুইচ নো ওয়ান ক্যান ইন জেনারেল বি অ্যাট হিজ বেস্ট সেলফ, যেটাকে বাদ দিয়ে কখনোই মানুষের বিকাশ সম্ভব নয়, যেটাকে ব্যতি রেখে কখনোই কিন্তু মানুষের যে বিকাশ বা মানুষের যে উন্নয়ন সেটা সম্ভব নয়। তাহলে সিলের মতে অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট, বল প্রয়োগের অনুপস্থিতি। গ্রিনের মতে পজিটিভ পাওয়ার অফ ডুইং অর এনজয়িং, একটা ইতিবাচক ক্ষমতা কোনো কিছু করার, পজিটিভ পাওয়ার সমান সমান টিএইচ গ্রিন। আবার ল্যাস্কির মতে কি, এই কথাটা মাথায় রাখবে, কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ, স্বাধীনতা হচ্ছে সমাজ জীবনের একটা অপরিহার্য শর্ত, সমাজ জীবনের একটা অপরিহার্য শর্ত। উইদাউট হুইচ, যেটাকে বাদ দিয়ে নো ওয়ান ক্যান ইন জেনারেল বি হিজ বেস্ট সেলফ, যেটাকে বাদ দিয়ে কেউ কখনো বেস্ট সেলফ, ভালো মানুষে পরিণত হতে পারে না, নিজের জীবনের ডেভেলপমেন্ট করতে পারে না। ল্যাস্কি লিবার্টি সম্পর্কে আরও একটা কোটেশন দিয়েছে, আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে লিবার্টি ইজ দ্য ইগার মেনটেনেন্স অফ দ্যাট অ্যাটমসফিয়ার। এই এতটুকু কথা মাথায় রাখলেই হয়, লিবার্টি ইজ দ্য ইগার মেনটেনেন্স অফ দ্যাট অ্যাটমসফিয়ার। স্বাধীনতা হচ্ছে পরিবেশের সেই সযত্ন সংরক্ষণ, পরিবেশের সেই সযত্ন সংরক্ষণ, ইন হুইচ, যেখানে মানুষ মেন হ্যাভ দ্য অপরচুনিটি, যেখানে মানুষ কিছু সুযোগ পায়, টু বি দেয়ার বেস্ট সেলফ, নিজেকে বিকশিত করার, নিজেকে উন্নত করার একটা বিশেষ সুযোগ পায়। তাহলে স্বাধীনতা সম্পর্কে, লিবার্টি সম্পর্কে ল্যাস্কির আলোচনায় দুটো কথা মাথায় রাখবে। ইগার মেনটেনেন্স অফ অ্যাটমসফিয়ার, স্বাধীনতা হচ্ছে পরিবেশের সযত্ন সংরক্ষণ। আরও একটি কথা মাথায় রাখবে যে আমাদের সমাজ জীবনের একটা অপরিহার্য অংশ, কন্ডিশন অফ সোশ্যাল লাইফ। এই এতটুক কথা সংক্ষেপে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আবার বার্কার তিনি কি বলছেন, লিবার্টি ইজ কন্ডিশনাল নট অ্যাবসলিউট, লিবার্টিতে কিছু শর্ত থাকবে, লিবার্টি কখনোই চূড়ান্ত হবে না। স্বাধীনতা সীমিত বা নিয়ন্ত্রিত, এটি চূড়ান্ত নয়। বার্কারের মতে স্বাধীনতা নিয়ন্ত্রিত বা সীমিত, এটি চূড়ান্ত কখনোই হতে পারে না, এটি কখনোই চূড়ান্ত হতে পারে না। অর্থাৎ বার্কার যে ডেফিনেশনসটা প্রোভাইড করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে প্রফেসর সিলি থেকে পুরোপুরি আলাদা, প্রফেসর সিলি থেকে পুরোপুরি আলাদা। সিলি কি বলেছিল, স্বাধীনতা মানে অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস, মানে ওখানে কিছু থাকবে না, পুরোপুরি মানুষ মুক্ত। বাট না, বার্কারের মতে কিছু নিয়ন্ত্রণ থাকে। আবার আমরা যদি দেখার চেষ্টা করি ম্যাকলাম বলছে যে
লিবার্টি বা ফ্রিডম একটা ট্রায়াডিক রিলেশন, একটা ট্রায়াডিক বলতে এরকম একটা তিনমুখী সম্পর্ক, যে তিনমুখী সম্পর্কতে একদিকে রয়েছে এক্স, একদিকে রয়েছে ওয়াই, একদিকে রয়েছে জেড। ম্যাকলামের মতে লিবার্টি হচ্ছে একটা ট্রায়াডিক রিলেশন, লিবার্টি হচ্ছে একটা ট্রায়াডিক রিলেশন বিশেষ, যেখানে এক্স ওয়াই জেড এর সম্পর্ক রয়েছে। দেখো তাই বলেছে এক্স ইজ ফ্রি ফ্রম ওয়াই টু ডু জেড, মানে এক্স একটা কোনো ব্যক্তি, যখন সে অন্য কোনো ব্যক্তি যার নাম ওয়াই এর প্রভাব থেকে মুক্ত হয়ে নিজে কোনো কাজ করতে পারবে, টু ডু জেড, এখানে জেড বলতে কাজ করা, তখনই আমরা বলতে পারি যে লিবার্টি বা স্বাধীনতা, লিবার্টি বা স্বাধীনতা এই ধারণাটা কিন্তু এসেছে, তখনই আমরা চিহ্নিত করতে পারি যে লিবার্টি বা স্বাধীনতা এই কনসেপ্টটা এসেছে। ধরো আমি এক্স, একজন ওয়াই, আমি হয়তো মনে করলাম যে, আচ্ছা একটু হোল্ড করো 10 মিনিট মতন। আচ্ছা আবার জয়েন করো সবাই। লাস্ট কি বলেছিলাম আমি, বলো একটু। ও আচ্ছা, ট্রায়াডিক রিলেশন। দেখো লাস্ট আমি যেটা বলেছিলাম ডেফিনেশনে, জে ম্যাকলামেরটা, জে ম্যাকলাম কিভাবে লিবার্টিকে ডিফাইন করেছে, একটা ট্রায়াডিক রিলেশনসের মাধ্যমে, এক্স ওয়াই এবং জেডের যে সম্পর্ক তার পার্সপেক্টিভে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। অর্থাৎ এক্স একটা ধরো ব্যক্তি, সে ধরো ওয়াইয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে কোনো কাজ করছে, এখানে কাজ করাটা জেড, এটাকেই মূলত লিবার্টি বলে চিহ্নিত করেছে। তো লিবার্টির আমরা ভ্যারিয়াস ডেফিনেশনস পেয়ে গেলাম। এবারে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে লিবার্টির অরিজিনটা কি, মানে লিবার্টি জিনিসটা কোথা থেকে এলো বা লিবার্টি জিনিসটা কিভাবে এলো। লিবার্টির কনসেপ্টটা প্রথম অরিজিনেটেড ফ্রম গ্রিস, স্বাধীনতার ধারণাটা প্রথম গ্রিসে এসেছিল। গ্রিসে প্রথম সোফিস্ট থিঙ্কার্সরা এই লিবার্টি বা স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছিল। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব যে লিবার্টি বা স্বাধীনতার কনসেপ্টটা প্রথম কোথায় আসছে, কাদের হাত ধরে। লিবার্টি বা স্বাধীনতার কনসেপ্টটা প্রথম গ্রিসে এসেছিল সোফিস্ট ফিলোসফারদের হাত ধরে, সোফিস্ট ফিলোসফারদের হাত ধরে এই কনসেপ্টটা প্রথম গ্রিসে এসেছিল। মূলত 5th সেঞ্চুরি বিসি, খ্রিস্টপূর্ব 5ম অব্দে, খ্রিস্টপূর্ব 5ম অব্দে সোফিস্ট থিঙ্কার্সরা প্রথম স্বাধীনতার ধারণাটা আমাদের সামনে তুলে ধরেছিল। সোফিস্ট থিঙ্কার্স বলতে এটা একটা দার্শনিক গ্রুপ বা এটা একটা দার্শনিক সম্প্রদায় বিশেষ। এই ফিলোসফার গ্রুপের অন্যতম দার্শনিকের নাম হচ্ছে প্রোটাগোরাস, জর্জিয়াস, অ্যান্টিফোন। প্রোটাগোরাস, জর্জিয়াস, অ্যান্টিফোন এরা হচ্ছে এই গ্রুপের অন্যতম তাত্ত্বিক। এরা লিবার্টির আলোচনায় ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল রাইটসের কথা বিশেষভাবে গুরুত্ব দিতেন। 5th সেঞ্চুরি বিসিতে সোফিস্ট ফিলোসফার যে গ্রুপটা ছিল তার অন্যতম দার্শনিক হচ্ছে প্রোটাগোরাস, জর্জিয়াস, অ্যান্টিফোন। এরকম যে সোফিস্ট যারা ছিল তারা মূলত ব্যক্তি স্বাধীনতার যে স্বাধীনতার ধারণাটা লিবার্টির মাধ্যমে প্রচার করেছিল। তারপরে আমরা দেখতে পাই যে প্লেটো এসছে, অ্যারিস্টটল এসছে, এরা অতটা লিবার্টিকে প্রমোট করেননি। বা মধ্যযুগেও আমরা দেখতে পাচ্ছি যে লিবার্টির ধারণাটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, মানে মধ্যযুগীয় ইউরোপে লিবার্টির কনসেপ্টটা খুব একটা ডেভেলপড হয়নি। সোফিস্টদের পর লিবার্টির কনসেপ্টটা ডেভেলপড হচ্ছে অনেক পরে, 17th সেঞ্চুরিতে ইউরোপে জন লকের হাত ধরে।
মানে লিবার্টির আলোচনা 5th সেঞ্চুরি বিসিতে দেখা গিয়েছে সোফিস্টদের হাত ধরে, তারপরে লিবার্টির আলোচনা খুব একটা দেখা যায়নি মধ্যযুগে বা প্লেটো অ্যারিস্টটলের আলোচনা বা লেখনীতে। মানে তারা খুব একটা প্লেটো অ্যারিস্টটল ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে আমরা দেখি যে তাদের কোনো নোটস নেই। আবার দেখতে পাচ্ছি যে 17th সেঞ্চুরিতে জন লক লিবার্টি বা স্বাধীনতার ধারণাটাকে আমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করছেন। আমরা তাই জন্য লককে দেখবে ফাদার অফ লিবারালিজম, উদারনীতিবাদের জনক বলেও কিন্তু চিহ্নিতকরণ করি। এই যে যখনই আমরা লক কথাটা ব্যবহার করলাম, আবার একটু পুনরায় সিবি ম্যাকফারসন সম্পর্কে আলোচনায় চলে আসা দরকার। আমরা আজকে সিবি ম্যাকফারসন সম্পর্কে পড়েছি যে ডেভেলপমেন্টাল থিওরি, তার মতে পজিটিভ লিবার্টি, যে স্বাধীনতায় রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে সেটা হিউম্যান ডেভেলপমেন্ট করে, আর সেটা সোশ্যাল মডেল অফ স্টেটে বেশি ভালো ক্যাপিটালিস্ট স্টেটের বদলে। সিবি ম্যাকফারসনের একটা গ্রন্থ আছে 1962-তে, গ্রন্থটার নাম হচ্ছে দ্য পলিটিক্যাল থিওরি অফ পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম। দ্য পলিটিক্যাল থিওরি অফ পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম হবস টু লক। দ্য পলিটিক্যাল থিওরি অফ পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম হবস টু লক। এই গ্রন্থে তিনি দেখো একটা কথা ব্যবহার করেছেন, কথাটা হচ্ছে কি? পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম। একটা কথা তিনি ব্যবহার করেছেন, কথাটা হচ্ছে কি? পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম। কথাটার মানে কি? পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম বলতে ম্যাকফারসন হবস এবং লককে চিহ্নিত করলেন। ম্যাকফারসনের ভাষায় হবস এবং লক এরা হচ্ছে পজেসিভ ইন্ডিভিজুয়ালিস্ট। মানেটা কি পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম কথাটার মানে? কনসেপশনস অফ দ্য ইন্ডিভিজুয়ালস আর এসেন্সিয়ালি দে প্রপাইটার অফ হিজ ওন পার্সনস অর ক্যাপাসিটি। মানে পজেসিভ ইন্ডিভিজুয়ালিজমে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালকে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা ব্যক্তির একটা নির্দিষ্ট সামর্থ্য থাকে, ক্যাপাসিটি থাকে, এবিলিটি থাকে, সেটা ব্যক্তির নিজস্ব সম্পদ। পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের মূল বক্তব্যটা হচ্ছে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ, ব্যক্তির কাছে কিছু সামর্থ্য থাকে, সেই সামর্থ্যটা ব্যক্তির নিজস্ব সম্পদ, সেটা সে তার নিজস্ব প্রপাইটার। উদাহরণ দিয়ে যদি বলার চেষ্টা করি তাহলে কি হতে পারে? ধরো কোনো একটা ব্যক্তি গায়ে প্রচুর শক্তি রয়েছে, তার ফিজিক্যাল স্ট্রেংথ তার খুব ভালো। ম্যাকফারসনের ভাষায় এই যে ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে ওই ইন্ডিভিজুয়ালটার, সেটা তার নিজস্ব প্রপার্টি। সে সেটাকে কাজে লাগাতেও পারে, নাও লাগাতে পারে, সেটা তার নিজের ব্যাপার। আবার দেখা গেল কারোর হয়তো বুদ্ধি, ইন্টেলেকচুয়াল নলেজ খুব বেশি, সেটা তার নিজস্ব সম্পদ। সে সেটা কারোর সাথে শেয়ার করতেও পারে, নাও করতে পারে তার জ্ঞানকে। অর্থাৎ যার যেটা সম্পদ সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে সেটা ডিস্ট্রিবিউট করতেও পারে, নাও করতে পারে। ম্যাকফারসন এইভাবে পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের একটা কনসেপ্ট আমাদের সামনে কিন্তু তুলে ধরার একটা চেষ্টা করলেন। এবারে সংক্ষেপে ছোট্ট করে লিবার্টি, এই যে এত কিছু পড়ছি, লিবার্টি সোফিস্ট দার্শনিকদের হাত ধরে এলো, লিবার্টিতে বেঞ্জামিন কনস্ট্যান্টের মতামত পেলাম, রুজভেল্টের মতামত পেলাম এবং এত ডেফিনেশন পেলাম। এবারে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে লিবার্টি বা স্বাধীনতার শ্রেণী বিভাজন, মানে লিবার্টিকে আমরা কতগুলো প্রকারে বিভক্ত করতে পারি। অনেক ধরনের লিবার্টি হয়। একটা জায়গা মাথায় রাখবে, বার্কারের মতে লিবার্টি 3 ধরনের: সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক। বার্কারের মতে লিবার্টি বা স্বাধীনতা বেসিক্যালি 3 ধরনের: সিভিল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। সিভিল মানে পৌর স্বাধীনতা,
পৌর স্বাধীনতার উদাহরণ যদি আমরা বলার চেষ্টা করি, যে একটা মানুষ যখন স্বাধীনভাবে সমাজে কিছু করতে পারবে, আমি স্বাধীনভাবে যে কোনো জায়গায় ঘুরে বেড়ালাম, আমি স্বাধীনভাবে যে কোনো সমিতি বা সংগঠনে পার্টিসিপেট করলাম, আমি যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারলাম, আমি যে কোনো জায়গায় বসবাস করতে পারলাম, এগুলো হচ্ছে মানুষের সিভিল লিবার্টি বা পৌর স্বাধীনতা। মানে যখন আমি স্বাধীনভাবে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো, কোনো জায়গায় বসবাস বা সেটেল ডাউন হতে পারবো, সেটা হচ্ছে আমার সিভিল লিবার্টি। পলিটিক্যাল লিবার্টি মানে ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার অধিকার, বিরোধিতা করার অধিকার, ভোটে দাঁড়ানো, ভোট দেওয়া, বিরোধিতা করার অধিকার, এগুলোকে আমরা পলিটিক্যাল লিবার্টি বা রাজনৈতিক স্বাধীনতা বলে চিহ্নিত করব। আর ইকোনমিক লিবার্টি বলতে ধরো ন্যায্য মজুরি পাওয়া, প্রপার ওয়েজেস, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, কর্মের অধিকার, রাইট টু ওয়ার্ক, এগুলোকে আমরা ইকোনমিক লিবার্টি বা এগুলোকে আমরা অর্থনৈতিক স্বাধীনতা বলে চিহ্নিত করব। এইভাবে বার্কার তার প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করলেন: সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক। সিপিই, সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক। লিবার্টির এই যে ডিফারেন্সটা, দাদা একবার ওপরে নিয়ে যাবে। বার্কার তার প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই গ্রন্থে কি করলেন? সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক 3টে ভাগে বিভক্ত করলেন। আমরা লিবার্টিটা খুব ডিটেলসে পড়ছি। এবারে নেক্সট জায়গাটাতে আমরা এবারে যাব, সেটা হচ্ছে যে ইসিয়া বার্লিন, যেটা খুব কমন একটি জায়গা পরীক্ষার পার্সপেক্টিভে। ইসিয়া বার্লিন অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে টু কনসেপ্টস অফ লিবার্টি। টু কনসেপ্টস অফ লিবার্টি, যেটা পাবলিশড হয়েছিল 1958-এ। এই গ্রন্থে বার্লিন লিবার্টিকে 2টো ভাগে ভাগ করেছিলেন: পজিটিভ এবং নেগেটিভ। ইসিয়া বার্লিন টু কনসেপ্টস অফ লিবার্টি গ্রন্থে লিবার্টিকে 2টি ভাগে বিভক্ত করেছিলেন: পজিটিভ এবং নেগেটিভ। এছাড়াও বার্লিনের প্রচুর গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি 4 এসে অফ লিবার্টি, যেটা 1969-এ লেখা। এই গ্রন্থটা কি? এটা অ্যাকচুয়ালি 4টে এসে, 4টে প্রবন্ধের সংকলন বিশেষ। 4 এসে অফ লিবার্টি এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, 4টে প্রবন্ধ, 4টে এসের সংকলন বিশেষ। 4টে প্রবন্ধ বা 4টে এসের সংকলন বিশেষ। 4টে এসে কি কি? প্রথম এসের নাম হচ্ছে পলিটিক্যাল আইডিয়া ইন 20th সেঞ্চুরি। তিনি প্রথম যে এসেটা লিখেছিলেন এই গ্রন্থে, সেটা হচ্ছে যে বিংশ শতাব্দীর রাজনৈতিক ধারণা। দ্বিতীয় এসেটার নাম কি? হিস্টোরিক্যাল ইনভাইটেবিলিটি। তৃতীয়টা কি? দ্য কনসেপ্টস অফ লিবার্টি। আর 4 নম্বর এসেটা কি? জেস মিল অ্যান্ড দ্য এন্ড অফ হিজ লাইফ। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনস কি, 4 এসে অফ লিবার্টি গ্রন্থটাতে কত নম্বর প্রবন্ধে লিবার্টি সম্পর্কে বার্লিন আলোচনা করেছেন? অ্যান্সারটা কি হবে? 3 নম্বরটা, দ্য কনসেপ্ট অফ লিবার্টি। তাহলে আমি কি বললাম? এবারে আমরা লিবার্টি সম্পর্কে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে বার্লিন, স্যার ইসিয়া বার্লিনের ওপিনিয়নটা কি। ইসিয়া বার্লিন তার টু কনসেপ্টস অফ লিবার্টি, এই যে গ্রন্থটা রয়েছে,
এই গ্রন্থে তিনি স্বাধীনতাকে দুভাগে ভাগ করেছেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তার আরেকটা গ্রন্থ 1969-এর গ্রন্থটার নাম হচ্ছে 4 এসে অফ লিবার্টি। 4 এসে অফ লিবার্টি, এই গ্রন্থে 4টে প্রবন্ধ বা এসে রয়েছে। 3 নম্বর এসের নাম হচ্ছে দ্য কনসেপ্টস অফ লিবার্টি, যেখানে তিনি স্বাধীনতাকে ব্যাখ্যা করেছেন। তাহলে প্রথমে আমরা দেখার চেষ্টা করব বার্লিনের পজিটিভ আর নেগেটিভ লিবার্টি জিনিসটা বেসিক্যালি কি। দেখো খুব সহজ, পজিটিভ লিবার্টি মানে ইন্টারফেয়ারেন্স অফ স্টেট হোয়ার রিকোয়ার্ড, যখন যখন প্রয়োজন হবে রাষ্ট্র মানব জীবনে হস্তক্ষেপ করবে। পজিটিভ লিবার্টি বা ইতিবাচক স্বাধীনতা কথাটির অর্থ হচ্ছে হোয়ার রিকোয়ার্ড, যখন যখন প্রয়োজন তখন তখন রাষ্ট্র কি করবে, মানুষের জীবনে একটা হস্তক্ষেপ করবে, মানুষের জীবনে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করবে, ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। অর্থাৎ রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ থাকবে, সমাজে একটা রুল অফ ল বা আইনের অনুশাসন থাকবে, অনেকটা ওই বেঞ্জামিন কনস্ট্যান্টের লিবার্টি অফ মডার্নসের মতো। আর নেগেটিভ লিবার্টি মানে ম্যান ইজ টোটালি ফ্রি, মানুষ যেখানে পুরোপুরিভাবে স্বাধীন, মানে যেখানে কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না, অনেকটা লিবার্টি অফ অ্যানসিয়েন্টসের মতন। বেঞ্জামিন কনস্ট্যান্টের যে লিবার্টি অফ অ্যানসিয়েন্টস অনেকটা তার মতন। তাহলে নেতিবাচক স্বাধীনতা বা নেগেটিভ লিবার্টি মানে যেখানে আমি যা ইচ্ছা তাই করব, রাষ্ট্র আমার ব্যাপারে কোনো মাথা ঘামাবে না। প্রফেসর সিলির যে ডেফিনেশনটা ছিল, দেখবে সিলে কি বলেছিল, অ্যাবসেন্স অফ এনি রেস্ট্রেন্ট, কোনো রকম বল প্রয়োগের অনুপস্থিতি স্বাধীনতা। আবার পজিটিভ মানে যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে ব্যক্তির ভালোর জন্য, যেটা আমরা পেয়েছিলাম বার্কারের ডেফিনেশনে, লিবার্টি ইজ নট অ্যাবসলিউট, ইটস কন্ডিশনাল। লিবার্টি মানে যা ইচ্ছা তা নয়, কিছু শর্ত থাকবে। এইভাবে লিবার্টিকে দুটো ভাগে ভাগ করেছেন ইসিয়া বার্লিন। যদিও ইসিয়া বার্লিন নেগেটিভ লিবার্টির সাপোর্টার হচ্ছে ইসিয়া বার্লিন, এটাও আমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতে হবে যে নেতিবাচক স্বাধীনতাকেই ইসিয়া বার্লিন বেশি গুরুত্ব দিয়েছে। কেন? তার মনে হয়েছে যে পজিটিভ লিবার্টিতে টোটালিটারিয়ানিজমের জন্ম হয়। তার মনে হয়েছে যে পজিটিভ লিবার্টিতে টোটালিটারিয়ানিজমের জন্ম হয়, একটা সামগ্রিক রাষ্ট্রের জন্ম হয় যেখানে মনিজম বা একত্ববাদ চলে। মানে পজিটিভ লিবার্টিতে একটাই মাত্র আদর্শের আধিপত্য চলে, পজিটিভ লিবার্টিতে মনিজম বা একটাই মাত্র মতাদর্শের আধিপত্য চলে, বা একটা সামগ্রিকতাবাদের জন্ম হয়। টোটালিটারিয়ানিজম বলতে হিটলার মুসোলিনির যে শাসন সেটাকে আমরা টোটালিটারিয়ানিজম বলি। তাই জন্য তিনি নেগেটিভ লিবার্টির কথা বলেছেন, নেগেটিভ লিবার্টিকেই বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। কারণ নেগেটিভ লিবার্টিতে কি থাকে না, ভ্যালু প্লুরালিজম থাকে। বার্লিনের আরো একটা কনসেপ্টের নাম হচ্ছে ভ্যালু প্লুরালিজম। মানে নেগেটিভ লিবার্টি মানে কি, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। আর রাষ্ট্রের যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি হবে, মানুষের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, সবার মেন্টালিটি এক নয়, প্রত্যেকের চিন্তা ভাবনা, প্রত্যেকের মতাদর্শ সুপ্রতিষ্ঠিত হবে, এস্টাবলিশড হবে। তাহলে বার্লিন পজিটিভ ও নেগেটিভের মধ্যে ডিফারেন্স করেছেন। পজিটিভ মানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে, নেগেটিভ মানে রাষ্ট্রের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না। কোনটা ভালো? বার্লিনের ভাষায় নেগেটিভটা ভালো। নেগেটিভটা বার্লিনের ভাষায় ভালো, কারণ নেগেটিভে ভ্যালু প্লুরালিজম থাকে। মানে নেগেটিভ লিবার্টি যেখানে যেখানে থাকবে
সেখানে সেখানে প্রত্যেকটা চিন্তা ভাবনা মতাদর্শ সুপ্রতিষ্ঠিত হবে। কিন্তু পজিটিভ লিবার্টির ক্ষেত্রে কি হয়? টোটালিটারিয়ানিজমের জন্ম হয়। টোটালিটারিয়ানিজমের জন্ম হয় পজিটিভ লিবার্টির ক্ষেত্রে। মানে একটা সামগ্রিক রাষ্ট্র যেখানে ভ্যালু প্লুরালিজম থাকে না, একটাই মতাদর্শকে বেশি বেশি করে প্রমোট করা হয়। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা কি? সেটা হচ্ছে যে ভ্যালু প্লুরালিজম। ভ্যালু প্লুরালিজম সেটা কি জিনিস? ভ্যালু মানে কি? মূল্যবোধ। একটা সমাজে অনেকগুলো মূল্যবোধ থাকে। ধরো কেউ উদারনীতিবাদকে ফলো করে, এটা একটা মূল্যবোধ। কেউ মার্ক্সবাদকে ফলো করে, সেটা একটা মূল্যবোধ। কেউ একটা নারীবাদকে ফলো করে, সেটাও একটা মূল্যবোধ। মানে একটা সমাজে প্লুরাল ভ্যালু রয়েছে, অনেকগুলো ভ্যালু রয়েছে। এবারে নেগেটিভ লিবার্টি থাকলে কি হবে না? এই অনেকগুলো ভ্যালুই টিকে থাকবে, সবার ইচ্ছাটাই বজায় থাকবে। নেগেটিভ লিবার্টিতে এরকমভাবে ভ্যালু প্লুরালিজম সুপ্রতিষ্ঠিত হয়। আরেকটা জায়গা বুঝতে পারোনি, 4 এসে অফ লিবার্টি। ধরো শুভঙ্কর, মনে করলাম যে তুমি একজন বিখ্যাত লেখক হলে, দিয়ে তুমি মনে করলে যে আমি 4টে কবিতা লিখব। প্রথম কবিতা লিখলে তুমি পশ্চিমবঙ্গ সম্পর্কে, দ্বিতীয় কবিতা লিখলে তুমি সাপোজ দেখা গেল আসাম সম্পর্কে, তৃতীয় কবিতা লিখলে তুমি গুজরাট সম্পর্কে, চতুর্থ কবিতা লিখলে মহারাষ্ট্র সম্পর্কে। বা ধরো কবিতা বাদ দিলাম, তুমি 4টে গল্প লিখলে, প্লেন গল্প, যে পশ্চিমবঙ্গে এই পাওয়া যায়, মানে প্লেন, কোনো পয়েন্ট ছাড়া। এগুলোকে বলে এসে বা প্রবন্ধ লেখা, একটানা লিখে যাওয়া। তো এরকম একটানা 4টে টপিকের উপরে লিখেছিলেন, দিয়ে একটা বই বের করেছিলেন বার্লিন, সেটাই হচ্ছে 4 এসে অফ লিবার্টি। এর 4টে এসে কি কি ছিল সেটাই আমি ব্র্যাকেটে লিখে রেখেছি। তার মধ্যে 3 নম্বর এসেটার নামই দেখো, দ্য কনসেপ্টস অফ লিবার্টি। তাহলে ইসিয়া বার্লিন থেকে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব। প্রায় লিবার্টির আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি আমরা। এটা আমরা অলরেডি পড়ে এসেছি যে হায়েকের একটা গ্রন্থ আমরা অলরেডি পড়েছিলাম, দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি। এছাড়াও রোড টু সার্ভডম বলেও আরেকটা গ্রন্থ রয়েছে হায়েকের, যেটা বেসিক্যালি নেটের পিওয়াইকিউ। নেটের পিওয়াইকিউ, রোড টু সার্ভডম, যেটা আমরা দেখি যে নেট এক্সামের একটা খুব ইম্পর্টেন্ট পিওয়াইকিউ। এবারে কনস্টিটিউশন অফ লিবার্টিতে হায়েক কি বলেছেন? emphasized on economic freedom without this political freedom is not possible। অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। আমরা অলরেডি বিভাজন শিখেছি বারকারে, অনেক ধরনের ফ্রিডম বা অনেক ধরনের লিবার্টি হয়, সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে হায়েক তিনি বলছেন অর্থনৈতিক স্বাধীনতাটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্বাধীনতাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওটা যদি না থাকে রাজনৈতিক স্বাধীনতা আসবে না। অর্থনৈতিক স্বাধীনতাকে ব্যতি রেখে রাজনৈতিক স্বাধীনতার আগমন সম্ভব নয়, অ্যাকর্ডিং টু হায়েক। সোর্স কনস্টিটিউশন অফ লিবার্টি গ্রন্থ। এবারে আমরা যেটা দেখব, ভ্যারিয়াস ভিউ। দাদা এখানটা একটু রিপিট করবে? খুব সহজ, দেখো, এমফাসাইজড অন ইকোনমিক ফ্রিডম উইদাউট দিস পলিটিক্যাল ফ্রিডম ইজ নট পসিবল। অর্থনৈতিক স্বাধীনতা মানে তোমার কাছে টাকা পয়সা নেই, তোমাকে রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে, সেটা বৃথা। তুমি কি করবে? তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি পলিটিক্স করবে? আগে তুমি টাকা পয়সা পাবে, তারপরে তো তুমি পলিটিক্স সম্পর্কে ইন্টারেস্ট জন্মাবে। এটাই হায়েক বলার চেষ্টা করেছেন। লিবার্টি সম্পর্কে আমি দুটো আরেক ভিউ আমি বলার চেষ্টা করব। একটা আইডিয়ালিস্ট ভিউ আর একটা মার্কসিস্ট ভিউ। লিবার্টি বা স্বাধীনতা সম্পর্কে আমরা দুটো ভিউ পয়েন্ট দেখব, আইডিয়ালিস্ট ভিউ আর মার্কসিস্ট ভিউ। আইডিয়ালিস্ট ভিউ মানে আদর্শবাদী ধারণা। এটাতে কি বলা হয়? রাইট আর নেসেসারি
অধিকার তো অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস ফর সিকিউরিং সাম মেটেরিয়াল কন্ডিশন, এসেনশিয়াল ফর পারফেক্টিং হিউম্যান পার্সোনালিটি। অধিকারের তো প্রয়োজনীয়তা রয়েছে মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য। অ্যাকর্ডিং টু হেগেল, right is an externalized expressions of man's internal will for freedom. The other propagators of the theory include Kant, Walls, Green, Bosanquet. পাতি বাংলা ভাষায় আমরা এতটুক বলতে পারি যে লিবার্টির একটা ভিউ পয়েন্টের নাম হচ্ছে আইডিয়ালিস্ট থিওরি বা আইডিয়ালিস্ট ভিউ পয়েন্ট, আদর্শবাদী দৃষ্টিকোণ। এই আদর্শবাদী দৃষ্টিকোণের সাথে যুক্ত হেগেল, কান্ট, গ্রিন, ওয়ালস, বোসাংকুয়েত। এরা কি বলতে চাইছে? এরা বলতে চাইছে যে লিবার্টি একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া। এরা বলার চেষ্টা করছে যে লিবার্টি বা স্বাধীনতা এটা একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে, এটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। তাই লিবার্টির সাথে আরও 3টে জিনিস জড়িত। সেটা হচ্ছে কি, এটা যেহেতু একটা আইডিয়া, লিবার্টির সাথে মোরালিটি জড়িত, নৈতিকতা জড়িত, লিবার্টির সাথে ডিউটি জড়িত, দায়িত্ববোধ জড়িত, লিবার্টির সাথে রাইটস বা অধিকার জড়িত। এটাই হচ্ছে আইডিয়ালিস্ট থিওরি। এটা হচ্ছে আইডিয়ালিস্ট থিওরি। আমি তোমাদের উত্তর লাস্টে দিচ্ছি। তাহলে আইডিয়ালিস্ট থিওরি কি বলছে? লিবার্টি একটা আইডিয়া। কেন এটি আইডিয়া? এটা ব্যক্তির উন্নয়ন ঘটায়, ব্যক্তির ডেভেলপমেন্ট ঘটায়। তাহলে লিবার্টির সাথে 3টে জিনিস জড়িত: নৈতিকতা, দায়িত্ববোধ, অধিকার, মোরালিটি, ডিউটি, রাইটস। গেল এই জায়গাটা। আর একটা ভিউ পয়েন্ট আমি কি পড়াবো বললাম? মার্কসিস্ট ভিউ, যেটা খুবই সহজ। মার্কস বলার চেষ্টা করেছেন যে ক্যাপিটালিজমে লিবার্টি, ফ্রিডম এগুলো থাকে না। ক্যাপিটালিজমে স্বাধীনতা থাকে না। আর লিবার্টিকে যদি পেতে হয় তাহলে আগে ইকোনমিক লিবার্টি দরকার, অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এটাই ইম্পর্টেন্ট। এটাই মার্কসিস্ট ভিউ পয়েন্ট। মার্কসিস্ট ভিউ পয়েন্টে কি বলা হয়েছে? যে মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থায় স্বাধীনতা থাকে না, অর্থনৈতিক স্বাধীনতাটাই বেশি গুরুত্বপূর্ণ। মোরালিটি, ডিউটি, রাইট, অর্থনৈতিক স্বাধীনতাটাই বিশেষ গুরুত্বপূর্ণ। হায়েককে মার্কসিজম ট্র্যাডিশনের যুক্ত করা যায় না, তিনি নিউ লিবারাল থিঙ্কার। তিনি বলেছেন যে হ্যাঁ, অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব রয়েছে, কিন্তু তাও হায়েক নিউ লিবারাল, তিনি মার্কসিস্ট নন। মার্কসবাদে বলা হচ্ছে পুঁজিবাদে স্বাধীনতা থাকবে না, স্বাধীনতাতে অর্থনৈতিক স্বাধীনতাটা বেশি ইম্পর্টেন্ট। এটা মার্কসিস্ট পার্সপেক্টিভ। আর এটা তো আমরা ইউনিট নাম্বার 2তে পড়বো, বাট লিবার্টির আলোচনায় এটা আমরা কেনই বা বাদ দিব, এটাও খুব ইম্পর্টেন্ট। জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি বলে একটি গ্রন্থ রয়েছে, 1859। এই গ্রন্থে তিনি কি বলেছেন লিবার্টি সম্পর্কে? ওভার হিমসেলফ, ওভার হিজ বডি অ্যান্ড মাইন্ড, দ্য ইন্ডিভিজুয়াল ইজ সোভারেন। ইন্ডিভিজুয়াল ইজ সোভারেন মানে ব্যক্তি যখন স্বাধীন নিজের উপর, নিজের দেহর উপর, নিজের মনের উপর, তখনই আমি বলতে পারি যে আমি লিবার্টি পেয়েছি। মানে ওভার হিমসেলফ মানে আমি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছি, আমাকে কোনো জায়গায় আটকে রাখানো হয়নি, আমি ঘরে স্বাধীন, ঘরের বাইরেও স্বাধীন, এবং আমার মাইন্ড স্বাধীন মানে আমার মাইন্ডের উপরে কারোর কোনো প্রেসারস নেই।
তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমি ইন্ডিভিজুয়াল সোভারেন, আমি স্বাধীন বলে চিহ্নিত করতে পারি। অবশ্যই বলবো মিল বলছেন যে হিউম্যান অ্যাকশনস দুই ধরনের হয়, সেলফ রিগার্ডিং, আদার্স রিগার্ডিং। সেলফ রিগার্ডিং মানে ব্যক্তির নিজস্ব কাজ, পার্সোনাল ওয়ার্ক। আর অনেক সময় ব্যক্তি এমন কিছু কাজ করে যেটা সমাজের ক্ষতি করে, সেটা হয়ে যায় আদার্স রিগার্ডিং। আমি খুব ছোট্ট করে সহজভাবে যেটা বলার চেষ্টা করলাম, অন লিবার্টি বলে একটি গ্রন্থ রয়েছে, যে গ্রন্থে মিল বলছেন যে ওভার হিমসেলফ মানে আমি নিজে, ওভার হিজ বডি নিজের দেহর উপর, অ্যান্ড মাইন্ড নিজের মনের উপর ব্যক্তি যখন সার্বভৌম তখনই স্বাধীনতা। মানে আমি কারোর দ্বারা প্রভাবিত হব না, আমাকে কেউ আটকে রাখবে না, আমি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করব, সেটাই হচ্ছে স্বাধীনতা। মিল কি করেছেন, হিউম্যান অ্যাকশনসকে দুভাগে ভাগ করেছেন, সেলফ রিগার্ডিং, আদার্স রিগার্ডিং। সেলফ রিগার্ডিং মানে ব্যক্তির ব্যক্তিগত কাজ, যেখানে রাষ্ট্র কখনোই ইন্টারফেয়ার করে না। কিন্তু অনেক সময় কি হয় না, আমরা এমন কিছু কাজ করে ফেলি যেটা সমাজে ক্ষতি করে, যেটা অন্যান্য ব্যক্তির স্বাধীনতাকে হ্যাম্পার করে, সেটা হয়ে যায় আদার্স রিগার্ডিং। সাপোজ ধরো এক্সাম্পল দিয়ে যদি আমরা বলার চেষ্টা করি, উদাহরণ দিয়ে যদি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, ধরো এরকম উদাহরণ দিলাম যে এই যে ধরো ক্লাস হচ্ছে, তোমরা পড়াশোনা করছো, এটা তোমার ব্যক্তিগত অধিকার, বা তুমি চাইলে নাও করতে পারো, সেটাও তোমার ব্যক্তিগত অধিকার, তাহলে সেটা হচ্ছে সেলফ রিগার্ডিং। এবারে আদার্স রিগার্ডিংটা কি, এবারে তুমি তোমার অধিকারের মধ্যে সাপোজ মনে করলে যে এখন ধরো বাজে 12:10, এবারে ধরো এখন মনে করলে ক্লাস করতে আসবো, দিয়ে আমি জিজ্ঞেস করব যে আজকে কি টপিক পড়ানো হচ্ছে, তার মানে কি এটা সবার কনসেন্ট্রেশন বিগড়ে দিবে। তার মানে কি তোমার অধিকার, তুমি ভাবছো এটা তোমার অধিকার, কিন্তু এটা তোমার সমাজ বা আশেপাশের মানুষের ক্ষতি করছে। তার মানে কি তখন সেটা হয়ে যাচ্ছে আদার্স রিগার্ডিং, তখন রাষ্ট্র কি করবে, ব্যবস্থা নিবে। তার মানে সেলফ রিগার্ডিংটাকে আমরা নেগেটিভ বলতে পারি, আদার্স রিগার্ডিংটাকে আমরা পজিটিভ বলতে পারি। বাট মিলের যে এই হিউম্যান অ্যাকশনসকে দুটো ভাগে বিভক্ত করেছেন না, এটাকে অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়ালিস্ট বলে চিহ্নিত করেছেন বার্কার। বার্কারের মতে মিল একজন অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়ালিস্ট। তার এই যে স্বাধীনতার যে ধারণা, শ্রেণীবিভাজন, হিউম্যান অ্যাকশনসকে, সেটাকে অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়ালিস্ট বলেছে। মানে আমি কিভাবে এটাকে বিভাজন করব, কখনো সেলফ রিগার্ডিং, কখনো আদার্স রিগার্ডিং। বার্কারের মতে এটা এখানটা একটু আস্তে আস্তে বলবে। বার্কারের মতে মিল হলেন অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়ালিস্ট, মানে এরকম ভাবে হিউম্যান অ্যাকশনসকে শ্রেণী বিভাজন করা যায় না। তাহলে এবারে তোমাদের কমেন্টসগুলোর উত্তর দিই। 1 নম্বর কমেন্টস, বাপ্পা আদার্স রিগার্ডিংটা অন্যের ক্ষতি করছে, ঠিক তাহলে এটাই নেগেটিভ হওয়া উচিত, কিন্তু না, যেখানে রাষ্ট্র ব্যবস্থা নেয় সেটাকে বলে পজিটিভ লিবার্টি, আর যেখানে রাষ্ট্র ব্যবস্থা নেয় না সেটাকে বলে নেগেটিভ লিবার্টি। এটা আমরা প্রথমেই বার্লিন পড়তে গিয়ে পেয়েছি, কিন্তু এই বিভাজনটা করা সম্ভব নয় বার্কারের মতে। তারপরে কি, হ্যাঁ, সেলফ রিগার্ডিংটা নেগেটিভ লিবার্টি, আদার্স রিগার্ডিংটা পজিটিভ লিবার্টি। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আইডিয়ালিস্ট থিওরিটা কি, অবশ্যই বলবো। মার্কসিস্ট ভিউটা কি, সেটাও আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো 12:12 বাজে, আমি তোমাদের 10 মিনিট মতন রেস্ট দিচ্ছি, তারপরে মার্কসিজমও পড়াবো। 12:22 থেকে আমি শুরু করছি, আর এবং এই জায়গাগুলো সলভ করছি। এবারে শুরু করি আস্তে আস্তে ক্লাস। হ্যাঁ সুব্রত, হাত রাইজ করেছিলিস, বল কিছু। না দাদা, ভুল করে হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আগে যার যেটা ডাউট ছিল সেটাকে একটু সলভ করে নিই। আইডিয়ালিস্ট থিওরি,
দেখো, আইডিয়ালিস্ট থিওরি যেটা রয়েছে না, এটা প্রশ্নটা এসা করেছিলে, এটার সাথে যুক্ত দুজন তাত্ত্বিকের নাম তোমরা মাথায় রাখবে, একটা হেগেল আর একটা কান্ট। এরা খুব গুরুত্বপূর্ণ। আইডিয়ালিজমে কি বলে? আইডিয়া, দেখবে পৃথিবীতে যা কিছু রয়েছে সবই এক একটা আইডিয়া বিশেষ। আইডিয়ালিজমের এটাই হচ্ছে মূল বক্তব্য, যে আমাদের এই পৃথিবীতে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে কি না, আইডিয়া। তার মানে আইডিয়ালিজমের থিওরিতে বলবে লিবার্টিও একটা আইডিয়া বা একটা আদর্শ। এবারে লিবার্টি নামক আইডিয়া বা আদর্শের কাজটা কি? হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন করা। হিউম্যান ডেভেলপমেন্ট বা মানুষের উন্নয়ন করা হচ্ছে প্রধানত কাজ। এটা হিউম্যান ডেভেলপমেন্ট করাটাই লিবার্টি নামক আইডিয়ার কাজ। এবারে লিবার্টির সাথে কতগুলো বিষয় জড়িত। একটা মোরালিটি, মানে স্বাধীনতা একটা নৈতিক ধারণা বিশেষ, মানে এর সাথে মূল্যবোধ জড়িত। স্বাধীনতার সাথে ডিউটি জড়িত, কারণ স্বাধীনতা কি করছে? আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট করছে। তাই স্বাধীনতার প্রতি আমরা আমাদের সম্মান প্রদর্শন করব, এটা আমাদের ডিউটি। আর স্বাধীনতার সাথে অধিকারের ধারণাও জড়িত। স্বাধীনতা অনেক ধরনের হয় দেখলাম, পৌর স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতা, ভোট দাঁড়ানো, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো কি এক ধরনের অধিকার বিশেষ। এটাই হচ্ছে আইডিয়ালিস্টিক থিওরি। সুশোভন যেমন প্রশ্ন করেছিলে মার্কসিস্ট ভিউটা কি, দেখো মার্কসিস্ট ভিউতে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে ক্যাপিটালিজমে প্রকৃত স্বাধীনতা থাকে না। ক্যাপিটালিজমে প্রকৃত স্বাধীনতার ধারণাটা থাকে না। স্বাধীনতার ধারণা বলতে আমরা কি বুঝবো? অর্থনৈতিক স্বাধীনতা। যদি ইকোনমিক লিবার্টি থাকে, কারণ মার্কস বলেছেন, বা মার্ক্সবাদ আমরা পড়বো, হয়তো আজকে পুরোটা শেষ হবে না, মার্ক্সবাদ পড়তে মিনিমাম 2 ঘন্টা লাগে। অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এবারে অর্থনৈতিক যে স্বাধীনতাটা রয়েছে, এটা না থাকলে কোনো স্বাধীনতাই পাবো না। অনেকটা হাইকের মতন কথাই আমরা মার্ক্সের আলোচনায় পাচ্ছি। আচ্ছা, এবারে বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বা কারোর এই যে পুরো এন্টায়ার লিবার্টিটা পড়ালাম, কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে করতে পারো। একটা জিনিসই পড়াবো। লাস্ট পয়েন্ট যেটা দেখবো সেটা দাদা, বলো। জন স্টুয়ার্ট মিলের জায়গাটা একটু রিপিট করবে, ওই সেলফ রিগার্ডিং আর আদার্স রিগার্ডিং এর জায়গাটা? আচ্ছা দেখো, জন স্টুয়ার্ট মিলের সেলফ রিগার্ডিং, আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি যাতে মনে থাকে জিনিসটা। সাপোজ দেখা গেল তুমি এরকম করলে যে ক্লাস হচ্ছে, নোটসটা তুমি লিখে নিলে বা এরকম জিজ্ঞেস করলে, এটা তোমার অধিকার, ঠিক আছে, এটা গেল সেলফ রিগার্ডিং। তুমি যখন এই জিনিসটা করছো, তখন আশেপাশে যারা আরও স্টুডেন্ট রয়েছে তাদেরকে মনে করো সরকার, তারা তোমার এগেনস্টে কিছু বলবে না। তার মানে ব্যক্তির যে ব্যক্তিগত অধিকার সেটা তুমি এক্সপ্রেস করতে পারো, যদি সেটা আশেপাশের মানুষের ক্ষতি না করে, সেটা তোমার ব্যক্তিগত অধিকার। কিন্তু দেখা গেল সাপোজ তুমি এরকম ভাবলে যে আমি বললাম ধরো সেলফ রিগার্ডিং কি, তারপরে তুমি আবার হয়তো আমি চলে গেলাম মার্কসিজম পড়াতে, তখন তুমি জিজ্ঞেস করলে সেলফ রিগার্ডিং কি, তখন ধরো সরকার মানে আশেপাশের স্টুডেন্টরা বলবে যে আমরা মার্ক্সবাদ ভুলে যাচ্ছি এরকম করলে। তার মানে কি, তোমার ওই কথাটি আশেপাশের সমাজে ক্ষতি পৌঁছাচ্ছে, তখন সরকার তোমাকে বলবে যে এরকম কাজ করো না, বা তুমি চুপ হয়ে যাও। তার মানে কি, তোমার হয়তো একটা অধিকার অনেক সময় সমাজের ক্ষতি করতে পারে, সেটা হয়ে যাবে আদার্স রিগার্ডিং। যেমন আগে একটা নর্মাল সহজ সিম্পল উদাহরণ কি, সাপোজ দেখা গেল তুমি হয়তো খেলাধুলা খুব ভালোবাসো, এটা তোমার ব্যক্তিগত অধিকার। এবারে তুমি খেলাধুলা করছো, ঠিক আছে, অসুবিধা নেই। এবারে তুমি দেখা গেল সারাদিন ধরে তোমার এলাকাতে খেলাধুলা করার সময় চিৎকার করছো, বল দিয়ে লোকের বাড়ির কাজ ভেঙে দিচ্ছ, তার মানে কি, তুমি এলাকাতে ক্ষতি করছো, তখন তোমার এগেনস্টে ব্যবস্থা নিবে, তোমার সেলফটা তখন আদারে কনভার্ট হয়ে গেল। এটাই সেলফ অ্যান্ড আদার্স রিগার্ডিং। এছাড়া বলো আরও কার কোনো যদি জায়গা অসুবিধা থাকে। লাস্ট লিবার্টির যে পয়েন্ট সেটা হচ্ছে, হ্যাঁ শাহানা তুমি এর আগেও একবার হ্যান্ড রেস করেছিলে, বলো। দাদা বলছি কি, সেলফ রিগার্ডিং বলতে যাতে অপরের ক্ষতি হয়, অপরের ক্ষতি না হয়। আর আদার্স মানে হচ্ছে আমার স্বাধীনতা অপরের ক্ষতি করলো। স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক কিছু ভাবে। হ্যাঁ, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ফান্ডামেন্টাল রাইটস, ডেমোক্রেটিক গভর্নমেন্ট,
মানে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, মৌলিক অধিকারের মাধ্যমে, সেপারেশন অফ পাওয়ার, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রেস, ওয়েল অর্গানাইজড পার্টি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এরকম বিভিন্ন মাধ্যমে স্বাধীনতাকে টিকানো সম্ভব। গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, মৌলিক অধিকারের মাধ্যমে, সেপারেশন অফ পাওয়ার মানে ক্ষমতার বন্টন, স্বাধীন বিচার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা, সুসংগঠিত দলীয় ব্যবস্থা, ক্ষমতার বন্টন, এগুলো কতগুলো উপায় রয়েছে যে উপায়গুলো ফলো করলে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা কি হবে? সুরক্ষিত হবে। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা সুরক্ষিত হবে। কিভাবে হবে? গণতন্ত্র থাকলে কি হবে? তুমি তোমার ওপিনিয়ন জানাতে পারবে, মানে তোমার পলিটিক্যাল লিবার্টি থাকবে। মৌলিক অধিকার থাকলে কি হবে? তুমি তোমার সিভিল লিবার্টিগুলো পাবে। ক্ষমতার বন্টন থাকলে কি হবে? কোনো বিভাগ স্বৈরাচারী হবে না, ফলে তোমার স্বাধীনতার হ্যাম্পার ঘটবে না। বিচার বিভাগ যদি ভালো হয়, তোমার স্বাধীনতা রক্ষা করবে। গণমাধ্যম ও সরকারের সমালোচনার মাধ্যমে স্বাধীনতা রক্ষা করবে। দল ব্যবস্থা যদি বহুদলীয় হয়, তাহলেও প্রত্যেকটা মানুষ কি করতে পারবে? তার পলিটিক্যাল স্বাধীনতা পাবে। ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ হয়, মানে ক্ষমতার বন্টন হয়, তাহলেও স্বাধীনতা পাবে। সেফগার্ড মানে কি কি পদ্ধতির মাধ্যমে স্বাধীনতাকে টিকিয়ে রাখা যায়, কি কি পদ্ধতির মাধ্যমে স্বাধীনতাকে আমরা টিকিয়ে রাখতে পারি। এবারে লাস্ট যে পয়েন্টটা বলবো লিবার্টিতে, এর বাইরে আই থিঙ্ক আর কোনো প্রশ্ন আসার মতন নয়, সেটা হচ্ছে পজিটিভ লিবার্টি মানে কি ছিল? একটা স্টেটের ইন্টারফেয়ারেন্স। এর পজিটিভ লিবার্টির সাথে যুক্ত ইম্পর্টেন্ট কিছু থিঙ্কার্সের নাম আমরা একটু বলার চেষ্টা করব। দাদা আর একটু উপরে তুলবে, একটুখানি স্ক্রল করে। দেখো এর পিডিএফ আগে যেটা দেখালে ওটা পরে দেখো, কারণ এতে কি বলতো টাইম নষ্ট হচ্ছে। তো পিডিএফটা তো আমি প্রোভাইড করেই দিব, নাহলে রেকর্ডিংটা তো পাবে, তখন পুরো রেকর্ডিংটা দেখবে না, পার্টিকুলারলি ওই জায়গাটা দেখবে, কারণ যেহেতু একটু লেন্দি হয়ে যাচ্ছে মানে টপিকগুলো। তা আগে দেখো পজিটিভ লিবার্টির কিছু আমরা যদি দেখার চেষ্টা করি। প্রপোনেন্ট গ্রিন, কান্ট, ম্যাকফারসন, গ্রিন, কান্ট, ম্যাকফারসন, বোসাঙ্কুয়েত, তারপরে হব হাউস, ল্যাস্কি, সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো পরীক্ষাতে দেয়, আরও অনেক রয়েছে বাট ইম্পর্টেন্টগুলোই লিখলাম। গ্রিন, কান্ট, ম্যাকফারসন, বোসাঙ্কুয়েট, হবস, ল্যাস্কি। বার্কারও অবশ্যই পজিটিভ, কিন্তু গ্রিন এবং কান্ট এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি তো পিডিএফটা দিয়ে দিব, তখন দেখে নিবে বা রেকর্ডিংয়ে দেখে নিবে। এবারে আমি মার্কসিজম শুরু করব, বাট একটাই কনসেপ্ট পড়াবো আজকে মার্কসিজম। দাদা সেফগার্ড লিবার্টিটা একটু শর্ট করে বলে দেবে প্লিজ। কোনটা বলো? ওই সেফগার্ড অফ লিবার্টি যেটা বললে। সেফগার্ড অফ লিবার্টি মানে কি? স্বাধীনতা কিভাবে রক্ষা পায়। পয়েন্ট লেখো। স্বাধীন বিচার বিভাগ, 2 নম্বর গণমাধ্যমের স্বাধীনতা, 3 নম্বর বিকেন্দ্রীকরণ, 4 নম্বর সুসংগঠিত দলীয় ব্যবস্থা, 5 নম্বর গণতান্ত্রিক সরকার 5 নম্বর, 6 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, 7 নম্বর বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি। এগুলো হচ্ছে লিবার্টির সেফগার্ড বলে চিহ্নিতকরণ করার আমরা চেষ্টা করতে পারি। আর একটা টপিক মানে মার্কসিজমের একটাই সাব টপিক পড়াবো, একটু কঠিন। হ্যাঁ, আরও অনেক থাকবে, এ কটাই মাথায় রাখো, সেটা করেই ক্লাসটা এন্ড করছি। কারণ মার্কসবাদে আমরা অনেক কিছু দেখব ঠিক লিবার্টির মতন,
মার্ক্সবাদ কিভাবে এসছে এগুলো তো আমরা পড়বো নেক্সট ক্লাসে, কিন্তু আজকে যেটা পড়িয়ে একটু কঠিন জায়গাটা পড়িয়ে শেষ করছি। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট। ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট, যেটাকে বাংলাতে বলা হয় যন্ত্রবাদ বনাম কাঠামোবাদ বা অবয়ববাদ। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব মার্ক্সিজমের, এই জায়গাটা আমরা কিন্তু একটু মার্ক্সিজমের দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট, যন্ত্রবাদ বনাম অবয়ববাদ বা যন্ত্রবাদ বনাম কাঠামোবাদ। প্রথমত এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বুঝতে হবে, মানে এই জিনিসটা কোথা থেকে আসছে। এই কনসেপ্টটা আসার পেছনে কার্ল মার্ক্সের একটা গ্রন্থের ভূমিকা রয়েছে। গ্রন্থটার নাম হচ্ছে 18 ব্রুমেয়ার অফ লুইস বোনাপোর্ট। এই যে ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট, এই কনসেপ্টটা যে আমরা পড়ব, যন্ত্রবাদ বনাম কাঠামোবাদ, এটা পড়ার ক্ষেত্রে আগে আমাদেরকে যে জিনিসটি দেখতে হবে, এই কনসেপ্টটা আসছে কার্ল মার্ক্সের একটা গ্রন্থ থেকে। গ্রন্থটা হচ্ছে 18 ব্রুমেয়ার অফ লুইস বোনাপোর্ট। গ্রন্থটা 1852 সালের একটি গ্রন্থ বিশেষ। গ্রন্থটি 1852 সালের একটা গ্রন্থ বিশেষ। এই গ্রন্থে কার্ল মার্ক্স বলছেন যে এই যে লুইস বোনাপোর্ট একজন শাসক, এই লুইস বোনাপোর্টের শাসনকালে ফ্রান্সে রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট দেখা গিয়েছিল, যেটাকে বলা হয় বাংলাতে রাষ্ট্রের আপেক্ষিক শ্রেণী স্বাতন্ত্র। রিলেটিভ মানে আপেক্ষিক, পার্মানেন্ট নয় এমন জিনিস। রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, পার্মানেন্ট নয় এমন জিনিস। অটোনমি মানে হচ্ছে স্বাধীনতা। মানে 1852 এই গ্রন্থে মার্ক্স বলছেন যে বোনাপোর্টের যে শাসনকাল, এই সময় ফ্রান্স রাষ্ট্রটি কিছুদিনের জন্য আপেক্ষিক স্বাতন্ত্র, মানে টেম্পোরারিলি স্বাধীনতা পেয়েছিল। টেম্পোরারিলি স্বাধীনতা পেয়েছিল মানে কি? নর্মালি কার্ল মার্ক্স কি বলেন? রাষ্ট্র হচ্ছে পুঁজিপতিদের হাতিয়ার। রাষ্ট্র সবসময় পুঁজিপতি বা ক্যাপিটালিস্টদের স্বার্থেই কাজ করে। কিন্তু এই সময়টাতে, বোনাপোর্টের সময়টাতে, রাষ্ট্র সবার হয়ে কাজ করেছিল। সাধারণ মানুষ, মিডিল ক্লাস, সবার হয়ে কাজ করেছিল। কিন্তু এটা পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি দেখা গিয়েছিল। নর্মালি রাষ্ট্র হচ্ছে পুঁজিপতিদের হাতিয়ার, পুঁজিপতিদের হয়ে রাষ্ট্র পলিসি তৈরি করে। কিন্তু কখনো কখনো রাষ্ট্র কি করে না, সবার হয়েই কাজ করে, সমস্ত শ্রেণীর স্বার্থ দেখে, কোনো পার্টিকুলার শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করে না। বাট এটা চিরস্থায়ী নয়, পার্মানেন্ট নয়,
এটা রিলেটিভ, ক্ষণস্থায়ী। এটাকে রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট বলে। এই কনসেপ্টটা দিয়েছিলেন 18 ব্রুমেয়ার অফ লুইস বোনাপোর্ট গ্রন্থে কার্ল মার্কস। আরও ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি, আমরা ধরো সাপোজ দেখি ইংল্যান্ডে দুটো পার্টি রয়েছে, একটা লেবার পার্টি, একটা কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল যে দল, তারা যখন ক্ষমতায় থাকে, তারা কি শুধুমাত্র ক্যাপিটালিস্টদের জন্য নীতি আনবে? তা নয়, সেখানকার শ্রমিকদের জন্য নীতি আনছে। তার মানে কি, তারা যে সবসময় ক্যাপিটালিস্টদের হয়ে কাজ করবে তা নয়, তারা শ্রমিকদের হয়ে কথা বলছে, সবার হয়েই কথা বলছে। মানে কি, কখনো কখনো রাষ্ট্র সবার হয়েই কথা বলে, পার্টিকুলার কোনো ক্লাসের নয়, কিন্তু এটা চিরস্থায়ী হয় না, কখনো কখনো। সেটাকে বলা হয় রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট। যেমন যদি আমি দেখি ভারতের ক্ষেত্রে, এখন যদি কারেন্টলি দেখি আমরা, নর্মালি কি হয়, গভর্নমেন্ট যারা ধরো ক্যাপিটালিস্ট, আম্বানি আদানি, এদের হয়ে কাজ করে বা এদের রিলেটেড পলিসিগুলো আনে, তাই বলে কি সবসময় এদের হয়ে কাজ করবে? এমনি যে নর্মাল রেশন যে ব্যবস্থা রয়েছে, গৃহ নির্মাণ রয়েছে, সাধারণ মানুষের জন্য মাঝে মাঝে পলিসি আনা হচ্ছে। তার মানে কি, কখনো কখনো রাষ্ট্র সবার হয়ে কাজ করে, কিন্তু সব সময় করে না। সব সময় করলে ভালো হতো। এই যে কখনো কখনো, এটাকে বলে রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট। এই রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট কনসেপ্টটা 18 ব্রুমেয়ার অফ লুইস বোনাপোর্টে পাওয়া যায়। বোনাপোর্টের শাসনকালে এটা হয়েছিল। এই কনসেপ্ট থেকেই এই ধারণাটার জন্ম হয়েছে, ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট। ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট কনসেপ্টটার জন্ম হলো এই রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট থিওরি থেকেই। তাহলে প্রথমে আমরা দেখার চেষ্টা করব ইনস্ট্রুমেন্টালিস্ট কে, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা যদি দেখার চেষ্টা করি, মিলিব্যান্ড বলে একজন মার্কসিস্ট তাত্ত্বিক পাবো আমরা। যিনি হচ্ছেন ইনস্ট্রুমেন্টালিস্ট বা আই। অপরদিকে আরেকজন তাত্ত্বিকের আমরা নাম পাবো, তার নাম হচ্ছে পুলাঞ্জাস। যিনি হচ্ছেন স্ট্রাকচারালিস্ট। তাহলে মিলিব্যান্ড হচ্ছেন ইনস্ট্রুমেন্টালিস্ট, পুলাঞ্জাস হচ্ছে স্ট্রাকচারালিস্ট। ইনস্ট্রুমেন্টালিস্ট তাত্ত্বিক মিলিব্যান্ড কি বলছেন? বলছেন যে রাষ্ট্র সবসময় পুঁজিপতিদেরই হাতিয়ার, রাষ্ট্র সবসময় পুঁজিপতিদের হয়ে কাজ করে। রিলেটিভ, সাময়িক বা তৎক্ষণাৎ কখনোই রাষ্ট্র সবার হয়ে কাজ করে না। অল টাইম রাষ্ট্র পুঁজিপতিদের হয়েই কাজ করে এবং রাষ্ট্র শ্রমিকদের শোষণ করে। একদিনের জন্য সবার হয়ে কাজ রাষ্ট্র করে না, মানে রাষ্ট্র একটা শ্রেণী শোষণের হাতিয়ার। এই রকম কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করছে মিলিব্যান্ড। মিলিব্যান্ড এই ধরনের কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু পুলাঞ্জাস কি বলছেন? তিনি স্ট্রাকচারালিস্ট। তিনি বলছেন যে রাষ্ট্র সবসময় পুঁজিপতিদের হাতিয়ার নয়, রাষ্ট্রে আপেক্ষিক শ্রেণী স্বাতন্ত্র্য দেখা যায়। রাষ্ট্র কখনো কখনো সাধারণ মানুষের কথাও ভাবে, রাষ্ট্র কখনো কখনো সাধারণ মানুষের কথাও ভাবে। এটাই হচ্ছে মিলিব্যান্ড পুলাঞ্জাসের ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট ডিবেট। তাহলে রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট যদি বুঝতে পারি, তাহলে মিলিব্যান্ড আর পুলাঞ্জাসের এই কনসেপ্টটা সংক্ষেপে বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। মিলিব্যান্ড মনে করে আপেক্ষিক শ্রেণী স্বাতন্ত্র বলে কিছু হয় না, রিলেটিভ অটোনমি স্টেট বলে কিছু হয় না, রাষ্ট্র সবসময় পুঁজিপতিদেরই হাতিয়ার। কিন্তু পুলাঞ্জাস বলছে যে না, হয়, রিলেটিভ অটোনমি স্টেট দেখা যায়। তাই পুলাঞ্জাস হচ্ছে স্ট্রাকচারালিস্ট। এইটাই জাস্ট একটাই সাব পয়েন্ট আমি পড়ালাম। এরপরে পরপর ক্লাসে অ্যালিয়েনেশন থিওরি থেকে শুরু করে সারপ্লাস ভ্যালু, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, সেগুলো আমরা পরপর দেখার চেষ্টা করব, অবশ্যই বলবো। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট কি। যদি এই জায়গাটা বুঝতে পারো, তাহলে এটাও বুঝতে পারছো যে মিলিব্যান্ড হচ্ছে রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেটের এগেনস্টে। তার মতে রাষ্ট্র সবসময় একটা শ্রেণীরই হাতিয়ার, পুঁজিপতিদের। কিন্তু পুলাঞ্জাসের মতে না, রাষ্ট্র অনেক সময় সবারই কল্যাণ করে। এটাকে ইনস্ট্রুমেন্টালিস্ট ভার্সেস স্ট্রাকচারালিস্ট ডিবেটও বলা হয়। আচ্ছা, এবারে বলো কারোর কোনো কোশ্চেন থাকলে, না হলে লিভ হতে পারো, আমি শুনছি প্রশ্নগুলো।